সুধীমণ্ডলী, আপনাদের সবাইকে ডিজিটাল ওয়ার্ল্ড 2020 উপলক্ষে আমরা যে বিভিন্ন সেমিনারের আয়োজন করেছি তার আজকের সেমিনার হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল টেন্ডার পার্টিসিপেশন অফ লোকাল কোম্পানিজ অ্যান্ড ভ্যালু অ্যাডিশন। এই বিষয়ে যে সেমিনার আমরা অর্গানাইজ করেছি সেটাতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। আমাদের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক প্রজেক্ট চলছে। ডিজিটাল বাংলাদেশের যে ম্যান্ডেট সরকার দিয়েছেন এবং রূপকল্প 2021 যেটা আমাদের সামনে রয়েছে, সেটাকে মাথায় রেখে আমাদের সরকার অনেক ধরনের প্রজেক্টস, বিভিন্ন ধরনের ডিজিটালাইজেশন অটোমেশন প্রজেক্টস তারা করে আসছেন। এর মধ্যে অনেকগুলো প্রজেক্টই কিন্তু বিদেশি অর্থায়নে হচ্ছে। ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি এবং অন্যান্য যে দাতা সংস্থা আছে তাদের অর্থায়নে এই প্রকল্পগুলো নেওয়া হচ্ছে। কিন্তু আমরা দেখেছি যে আমাদের দেশে আমাদের যে নিজস্ব আইসিটি ইন্ডাস্ট্রি রয়েছে, নিজের স্থানীয় যে কোম্পানিগুলো রয়েছে, তাদেরও কিন্তু অনেক সক্ষমতা আছে, যেই সক্ষমতা ব্যবহার করে এই ধরনের বড় বড় প্রজেক্টগুলো তারা নিজেরা খুব ভালোভাবেই সম্পন্ন করতে পারে, ইমপ্লিমেন্ট করতে পারে এবং কমিশন করতে পারে। সো তারপরেও আমরা অনেক সময় দেখি অনেকটা চুক্তির কারণে হোক বা যে কোনো কারণেই হোক না কেন, আমরা দেখি যে অনেকগুলো প্রজেক্টে ইন্টারন্যাশনাল টেন্ডার করা হয় এবং সেখানে ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোকে, বিদেশি কোম্পানিগুলোকে কাজ দেওয়া হয়। সো এর যে অনেকগুলো কাজ আছে যে কাজগুলো হয়তো আমাদের এক্সপিরিয়েন্স নাই, আমাদের সেই অভিজ্ঞতার অভাব রয়েছে, দক্ষতার অভাব রয়েছে। সেখানে সেই কাজগুলো যখন বিদেশিদের দিয়ে করা হয় সেটা আমরা খুব ভালোভাবে ওয়েলকাম করি ইন্ডাস্ট্রি থেকে। তার কারণ হচ্ছে যে এর ফলে কিন্তু আমাদের একটা নলেজ ট্রান্সফার হচ্ছে, একটা টেকনোলজি ট্রান্সফার হচ্ছে। কিন্তু আরও ভালো হয় যদি এই প্রজেক্টগুলোর সাথে, বিদেশি কোম্পানিগুলোর সাথে যদি দেশীয় কোম্পানিগুলো একসাথে কাজটা করতে পারে, কিছুটা হলেও যদি ভ্যালু অ্যাডিশন করতে পারে, তাহলে এই টেকনোলজি এবং নলেজ ট্রান্সফারটা আরও ত্বরান্বিত হবে। এ বিষয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব আমাদের এই সেমিনারে। এবং এই সেমিনারে আলোচনা করার জন্য আমাদের সাথে কিছুক্ষণ পরে যুক্ত হবেন আমাদের আজকের প্রধান অতিথি, মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান এমপি। আমাদের সাথে অলরেডি জুমের মাধ্যমে যুক্ত হবেন একটু পরে আমাদের IMEDর সচিব মহোদয় প্রদীপ রঞ্জন চক্রবর্তী। এছাড়া আমাদের সাথে আছেন মোহাম্মদ সোহেলুর রহমান চৌধুরী, ডাইরেক্টর জেনারেল CPTU। আছেন সঞ্জিদা সোভান, উনি অ্যাডিশনাল সেক্রেটারি ICT ডিভিশন। আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব তারেক বরকতুল্লাহ, ডাইরেক্টর CA অপারেশন অ্যান্ড সিকিউরিটি, এবং একই সাথে উনি আমাদের যে ডেটা সেন্টার রয়েছে, ন্যাশনাল ডেটা সেন্টার, সেটির পরিচালক। আমাদের সাথে আছেন বুয়েটের CSE ডিপার্টমেন্টাল হেড প্রফেসর ডক্টর AKM আশিকুর রহমান। আরও আছেন PwC বাংলাদেশের ম্যানেজিং পার্টনার জনাব মামুন রশিদ। এছাড়া পেট্রো বাংলার প্রজেক্ট ডিরেক্টর, GTCL এর প্রজেক্ট ডিরেক্টর জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আইনুল কবির। আরও আছেন আমাদের BD রেনের চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ তৌরিদ। আর আজকের সেমিনারের কিনোট প্রেজেন্টেশন দেবেন আমাদের বেসিসের সহসভাপতি জনাব মুশফিকুর রহমান। সো সুধীমণ্ডলী, আমরা প্রথমেই আমি জনাব মুশফিকুর রহমানকে অনুরোধ জানাচ্ছি কিনোট প্রেজেন্টেশনটি দেওয়ার পরে উনি আগে দেবেন এবং সেটার পরে আমরা সেই কিনোট প্রেজেন্টেশনের উপরে বেস করে আমরা আপনাদের কাছ থেকে আপনাদের মন্তব্য শুনবো, আপনাদের পরামর্শ শুনবো। সো আমি মুশফিকুর রহমানকে অনুরোধ জানাচ্ছি আপনার কিনোটটি প্রেজেন্ট করার জন্য। ধন্যবাদ আলমাস ভাই। আপনারা কি সবাই স্লাইড দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আলমাস ভাই। আজকে এই যে টপিকটা সিলেক্ট করা হলো ডিজিটাল ওয়ার্ল্ড 2020-এ, এটা কিন্তু আমাদের অনেক দিনের একটা আকাঙ্ক্ষা এবং চাহিদা ছিল এই জিনিসটা অ্যাটলিস্ট স্টেক হোল্ডারদের সাথে আপনাদের সাথে শেয়ার করার জন্য।
খুব প্যাশনেটলি আমরা গত কয়েকদিন চেষ্টা করেছি এই প্রেজেন্টেশনটা তৈরি করার জন্য। আমার সাথে ভাইস প্রেসিডেন্ট শোয়েব সার্বক্ষণিকভাবে সহায়তা করেছেন, আমার বেসিসের কলিগরা আমাকে সহযোগিতা করেছেন। আর সময় নষ্ট না করে আমি শুরু করছি আমাদের প্রেজেন্টেশনটা। আশা করি আপনারা একটু কষ্ট করে ধৈর্য ধরে প্রেজেন্টেশনটা শুনবেন, কারণ আমরা আপনাদের ভ্যালুয়েবল ইনপুটস এবং ওয়ে ফরওয়ার্ডের জন্য অপেক্ষা করছি। Topic of this today's seminar is international tender, participation of local companies and value addition. I'm going to present. My name is Mushfiqur Rahman, Vice President, Finance Bangladesh Association of Software and Information Service, BASIS. প্রথমেই আমরা স্মরণ করছি আজকের মুজিব বর্ষ এবং বিজয়ের মাসে, স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধের 30 লাখ শহীদদের। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মাননীয় আমাদের আইসিটি উপদেষ্টা সজীব হাসান জয়কে, যাদের দিক নির্দেশনায় বাংলাদেশ ধীরে ধীরে ডিজিটাল বাংলাদেশের গোলের দিকে এগিয়ে যাচ্ছে। জাস্ট অ্যাট এ গ্লেন্স আমাদের যদি সিনারিও উইদিন লেস দেন এ মিনিট বলি, এই মুহূর্তে আমাদের লোকাল মার্কেট সাইজ প্রায় $1.5 বিলিয়ন উপরে। আমরা গত বছরের উপরে অ্যাচিভ করেছি প্রায় $1 বিলিয়ন ইন টার্মস অফ এক্সপোর্ট। আর যদি আমাদের বলেন যে টোটাল 4,500 রেজিস্টার্ড কোম্পানি আইটি এবং আইটিএস সার্ভিসে বাংলাদেশে রয়েছে, যেখানে 1500-র উপর কোম্পানি বেসিস মেম্বার রয়েছে এবং প্রায় 40টার উপরে 40+ ওভারসিজ ডেভেলপমেন্ট সেন্টার সরাসরি কাজ করছে বাংলাদেশে, এবং ইয়ার টু ইয়ার আমরা গ্রোথ রেট পাচ্ছি মোর দেন 25%, রাফলি 28%, যেটা কোভিডের কারণে কিছুটা এফেক্টেড হয়েছে। এখন আমাদেরকে কি টার্গেট দেওয়া হয়েছে সরকার থেকে, এবং আমরাও সেই টার্গেটটা সরকারের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাচ্ছি। প্রথম টার্গেটটা হচ্ছে এই এক্সপোর্টটাকে কিভাবে আইটি, আইটিএস এবং হার্ডওয়্যার সার্ভিসকে $5 বিলিয়ন বাই 2023-এ নিয়ে যাওয়ার জন্য, এবং দ্বিতীয়ত এই আমাদের এমপ্লয়মেন্টকে এখন প্রায় রাফলি 1 মিলিয়ন এমপ্লয়মেন্ট আছে, সেই এমপ্লয়মেন্টকে কিভাবে আমরা 2 মিলিয়নে নিয়ে যেতে পারি সেদিক থেকে আমাদের কাজ করে যেতে হবে। এখন খেয়াল করবেন যে এই দুটো টার্গেটের সাথে আজকের সেমিনারটা কোনো না ভাবে ওতপ্রোতভাবে জড়িত। অবজেক্টিভ অফ দিস সেমিনার যদি বলেন, আমাদের অবজেক্টিভ কিন্তু বিদেশি কোম্পানিগুলিকে নিরুৎসাহিত করা না বা ওদেরকে না আসার জন্য না, just to ensure quality of internationally purchased IT software, infrastructure and ITS. It is necessary to increase local industries involvement and value addition so that we can make the project successful এবং sustainable. লোকাল ইন্ডাস্ট্রিকে কিভাবে আমরা সম্পৃক্ত করে সাকসেসফুল এবং সাস্টেইনেবল করতে পারি, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। এখন যদি প্রথমেই বলি ইন্টারন্যাশনাল টেন্ডার ওয়াই কেন আসছে, আমি বেশ কিছু সিপিটিওর এক্সপার্টের সাথে কথা বলেছি, বা আমাদের যারা বিশেষ করে প্রকিউরমেন্ট এক্সপার্ট হয়েছেন। প্রথম যে পয়েন্টটা বলেন সেটা হচ্ছে ল্যাক অফ লিঙ্কেজ বিটুইন দ্য প্রকিউরমেন্ট এন্টিটি উইথ দ্য লোকাল ইন্ডাস্ট্রি। ওনারা জানেন না এই পার্টিকুলার প্রোডাক্ট বা সার্ভিসেস লোকালি প্রকিউর করা সম্ভব কিনা, অথবা ওনারা প্রপার মার্কেট অ্যাসেসমেন্ট করতে পারছেন না প্রকিউরিং এন্টিটি, কারণ নলেজ গ্যাপ দেখছেন ক্যাপাবিলিটি অথবা লোকাল ইন্ডাস্ট্রি, অথবা প্ল্যানিং টিম ইন ডিফারেন্ট মিনিস্ট্রিজ অর ডিপার্টমেন্ট তারাও দেখছেন এখানে এই একটা নলেজ গ্যাপ রয়েছে, অথবা পারসেপশন অ্যাবাউট উইকনেস ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট। অনেক সময় ওরা মনে করেন না এই প্রজেক্টটা লোকাল কোম্পানিগুলি করতে পারবে না। প্রোডাক্ট অর সার্ভিসেস লোকাল আনঅ্যাভেলেবিলিটি ইন স্পেশালাইজড এরিয়া, এটা সত্য কথা, সব কিছুই আমাদের নেই। কম্পিটিটিভ ভেন্ডার সিলেকশন ফর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস, অনেক ক্ষেত্রে দেখেছি আমরা যে এটা বলছে না ঠিক আছে লোকাল কোম্পানিও পারতে পারে, কিন্তু আমরা একটা বিদেশি পার্টিসিপেশনও চাই, সেখানে একটা কম্পিটিটিভ ভেন্ডার সিলেকশনে যেতে পারবো আমরা। আর একটা পয়েন্ট রয়েছে আনঅ্যাভেলেবিলিটি অফ স্পেশালাইজড এক্সপার্টিজ ইন স্পেসিফিক এরিয়াস, এটা না থাকলে যেতেই হবে। আর একটা হচ্ছে যে ম্যানেজিং ফাইন্যান্স ফর এ ভেরি লার্জ প্রজেক্ট। এগুলি মূলত কারণগুলি হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল টেন্ডারে যাওয়ার জন্য। কারেন্ট সিনারিও অফ ইন্টারন্যাশনাল টেন্ডার্স যদি এখন কি অবস্থায় দাঁড়াচ্ছে আমাদের লোকাল ইন্ডাস্ট্রির জন্য, মোস্ট অফ দ্য লার্জ আইটি, একটু মিউট করবেন, আপনি স্লাইডে যাবেন একটু। না, আমি তো স্লাইডটা দেখতে হবে আমাকে, সবাইকে সবাই তো স্লাইডটা দেখতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা শুরু করি। কারেন্ট সিনারিও অফ ইন্টারন্যাশনাল টেন্ডার্স,
most of the large IT projects, ITSS services are procured under international tender process where the strength eligibility criteria holds back participation of the local industry. এমন কিছু শর্ত দেয়া হয় যার ফলে আমাদের লোকাল কোম্পানিগুলি পার্টিসিপেট করতে খুবই কষ্টকর হয়ে যায়। সো আমরা এর মধ্যে কি কি কারণ, হোয়াট আর দ্য মেইন রিজন বিহাইন্ড ইট চিন্তা করতে পারি। খুব সম্ভবত ডেভেলপমেন্ট পার্টনার্সদের রিকোয়ারমেন্ট থাকে একটা, অথবা ক্লায়েন্ট অথবা প্ল্যানিং উইং যারা করছেন ডিফারেন্ট মিনিস্ট্রিজ তাদেরও রিকোয়ারমেন্ট থাকেন, অথবা ডিপিপি কনসালটেন্ট যখন করছেন তাদের ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রেও ফরেন কোম্পানির সিলেকশনের জন্য একটা ভূমিকা থেকে থাকতে পারে। এখন ইন্টারন্যাশনাল টেন্ডার যে যার ফলে কোন চ্যালেঞ্জেস অফ পার্টিসিপেশন অফ আইসিটি ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ যেমন হয়ে যাচ্ছে, কারণ কি খেয়াল করবেন প্রথমেই যে স্ট্রিনজেন্ট কোয়ালিফিকেশন অথবা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিচ্ছে। ফর এক্সাম্পল, এক্সপিরিয়েন্স ইন অ্যাট লিস্ট 1 or 2 countries for similar services or projects. Asking companies, competitions, work experience or similar projects with a value of equal or more than the project value. Very high yearly company turnover. এখন দেখা যাচ্ছে যে একটা প্রোডাক্ট বা সার্ভিস প্রথম আমাদের বাংলাদেশি হচ্ছে, কখনোই আগে হয়নি। তাহলে সেক্ষেত্রে আমাদের লোকাল কোম্পানিগুলি তো কোনোভাবেই এক্সপিরিয়েন্সটা শো করতে পারছেন না। তাহলে প্রথমেই কিন্তু ওনারা বাদ পড়ে যাচ্ছেন এই এক্সপিরিয়েন্সের কারণে। এই জিনিসটা একটা বড় কারণ হিসেবে আমাদেরকে এখানে দেখানো হচ্ছে। দেন স্ট্রিনজেন্ট ফিনান্সিয়াল কমপ্লায়েন্স থাকে, এটা পেমেন্ট টার্মসও হতে পারে, পারফরমেন্স গ্যারান্টি হতে পারে। সেই জিনিসের কারণে আমাদের লোকাল কোম্পানিগুলি এখানে পার্টিসিপেটই করতে পারছে না। আবার অ্যাবসেন্স অফ লোকাল ম্যান্ডেটরি পার্টিসিপেশন ইন ডেভেলপমেন্ট, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড মেনটেন্যান্স ফেজ। কোনো ধরনের যেহেতু আমাদের এটা দেয়া নেই যে আমাদের এখানে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিসেসে অবশ্যই একটা লোকাল কোম্পানি থাকতে হবে, তো ফরেন কোম্পানিগুলো আমাদের নিচ্ছে না। এখন ইজ ইনভলভিং অনলি ফরেন কোম্পানিজ ইন আইটি অ্যান্ড আইটি সার্ভিসেস হেল্পিং বাংলাদেশ। এটা যদি আমরা একটু লক্ষ্য করি, জাস্ট ব্রড স্পেকট্রামে, ম্যাক্রো পয়েন্টে ইজ অফ অপারেশনে কি হচ্ছে, বিজনেস কন্টিনিউটি হচ্ছে কিনা, আমাদের টেকনোলজি ট্রান্সফার হচ্ছে কিনা, রিটার্ন অন ইনভেস্টমেন্ট আসছে কিনা, এই 4টি পয়েন্ট বের করা খুব জরুরি হয়ে গেছে। নাও আমরা একদম কেস স্টাডিতে চলে যাই, কোনো ধরনের কারোর প্রতি সমালোচনা না, যার যেটা বাস্তব অভিজ্ঞতাতে ফিউ চ্যালেঞ্জিং প্রজেক্টস আমরা মনে করছি। জাস্ট কয়েকটা উদাহরণ দিচ্ছি। যেমন রেলওয়ে ইআরপি টাটা কনসাল্টিং করেছে, এটা এখনো পর্যন্ত লাইভে যেতে পারেনি। এনবিআর ভ্যাট অনলাইন অ্যান্ড ট্যাক্স এফপিটি ভিয়েতনাম করেছে, যেটা এখনো পর্যন্ত লাইভ হয়নি। আমরা শুনেছি পাসপোর্ট প্রজেক্টের প্রথম এমআরপি যেটা হলো আইরিস মালয়েশিয়ায় করেছে, টেকনোলজি ট্রান্সফারের ক্ষেত্রে অনেক সমস্যা হয়েছে। ইজিসিপিতে একটা ইআরপি করেছে এফপিটি ভিয়েতনাম, সেখানে প্রায় 50% মতো মাত্র এখন ইমপ্লিমেন্টেশন হচ্ছে। আর ডিজিটাল ল্যান্ড রেকর্ডস ম্যানেজমেন্ট সিস্টেম যেটা ইন্ডিয়ান কোম্পানি আইএফএস করেছে, এটা এখনো শুরুই করতে পারেনি, অথবা প্রজেক্টের কোনো স্ট্যাটাস আমরা এখন জানতে পারিনি। এখন প্রত্যেকটা জায়গায় খেয়াল করবেন কেন, অল অফ দিজ আর ভেরি গুড কোম্পানিজ, এবং প্রত্যেকে যারা কোর্স নিয়েছে দেখাচ্ছে ওরাকেল, এসিপি এই সমস্ত ভালো কোর্স নিচ্ছে। তার মানে অন্য জায়গায় না পারলে কেন এই জায়গাতে হচ্ছে না, এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই ভাবিয়ে তুলছে, এবং আসলে এটা বিশ্লেষণ করা দরকার কেন এই জিনিসগুলি ঘটছে। আমরা যেটাকে নিজে মনে করছি ইমপ্লিমেন্টেশন চ্যালেঞ্জেস ইনভলভিং অনলি ফরেন ভেন্ডার্স, আপনারা হয়তো দ্বিমত করতে পারেন, কিন্তু আমরা কি পয়েন্টসগুলি এখানে আমরা বের করার চেষ্টা করেছি। প্রথমত হয়েছে ল্যাক অফ প্রপার বিজনেস প্রসেস ম্যাপিং অ্যান্ড রি-ইঞ্জিনিয়ারিং, ল্যাক অফ আইটি ইউজার রেডিনেস, অ্যাবসেন্স অফ প্রপার ইকুইপড আইটি সেল, প্রজেক্ট ম্যানেজমেন্ট, অফিস অ্যান্ড আইটি ইনফ্রাস্ট্রাকচার, without having prior IT application using experience, suddenly jumping into the best of the breed cost solution, custom of the self solution, combining critical IT infrastructure and application in a single go. এখন খেয়াল করবেন গ্রামীণ ফোনের মতো একটা কোম্পানি যেখানে তারা আইটি সেভি আইটি ইউজ করেছে, প্রথম তাদের কিন্তু আপনাদের খেয়াল প্রথম তাদের কিন্তু ডিফারেন্ট অ্যাকাউন্টিং, ডিফারেন্ট ফাইন্যান্সিয়াল সিস্টেম ছিল, সাপ্লাই চেইন ছিল, সিআরএম ছিল, সবই আলাদা ছিল। পরে যখন ওরা কটসে গেল, এই জার্নিটা ওদের বিজনেস রি-ইঞ্জিনিয়ারিং এবং টোটাল প্রসেসটুকু করতে বিএসএস এবং ওএসএস, বিজনেস সিস্টেম সলিউশন এবং অপারেশন সিস্টেম সলিউশনের 7 থেকে 8 বছরের জার্নি। বিং
ওয়ান অফ দ্য ভেরি আইটি সেভি কোম্পানি। সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে অত্যন্ত একটা স্ট্রিনজেন্ট টাইম লাইনে, যেখানে ওরা ঠিকভাবে আইটি ইউজ করে না, ইউতে ইউজ করছেন না, একটা গভর্নমেন্ট অর্গানাইজেশন যেখানে ওরা ইনভেন্টরি ইউজ করছেন না, যেখানে আপনার এইচআর ইউজ করছেন না, তাদেরকে চাট করে বিগ ব্যাং অ্যাপ্রোচে চলে যাওয়া হচ্ছে। 2 বছর 3 বছর কনসালটেন্সি করছে, কিন্তু 1 বছরের মধ্যে স্ট্রিনজেন্ট লাইনে এখানে দিয়ে দেওয়া হচ্ছে প্রজেক্ট শেষ করতে হবে। ওয়ারেস তাহলে জিনিসটা কি এত ক্রিটিক্যাল আইটি ইনফ্রাস্ট্রাকচার, ক্রিটিক্যাল প্রসেস, বিজনেস ম্যাপিংগুলি যে ঠিকমতো যখন হচ্ছে না, তখন জিনিসগুলি সাকসেসফুল না হওয়ার একটা বিরাট সম্ভাবনা থেকে থাকে। দেখেন, গোয়িং ফর মানে ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং অফ ক্লায়েন্ট বিজনেস এনভায়রনমেন্ট অ্যান্ড বিজনেস কালচার ইজ ওয়াজ ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং। আপনি ব্রিটিশ আমেরিকান টোবাকো অথবা রবি অথবা গ্রামীণ ফোনে একটা, অথবা সিটি এনএতে একটা জিনিস এসসিপি দিয়ে ইমপ্লিমেন্ট করবেন, আর আমাদের মতো লোকাল কোম্পানি অথবা গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করবেন, সে বিজনেস প্রসেস এবং কালচার এখানে সেম না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট থিং টু cater this issue. Lack of full on-site presence is very important thing. Maintenance, support services and provision of managed services. এরপরে যখন কাজটা হয়ে গেল, যদি ইমপ্লিমেন্টেশন হয়, who is going to manage it? Whether the client is ready or not, গভর্নমেন্টের সেই উইংটা আছে কিনা, এই ম্যানেজ সার্ভিসটুকু কিভাবে হবে, এটুকু প্ল্যান না করে যদি ইমপ্লিমেন্ট করা হয়, পরবর্তীতে বিজনেস কন্টিনিউটি হওয়ার সম্ভাবনা একেবারেই নাই। And last of all, there is always a language barrier. Now, আপনি খেয়াল করবেন লোকাল টেন্ডারের ক্ষেত্রেও কিন্তু আমাদের দেশে বেশ কিছু সাকসেস স্টোরি আছে। যেমন শুরুতে ন্যাশনাল আইডি হয়েছে, ড্রাইভিং লাইসেন্স হয়েছে, বায়োমেট্রিক ভেরিফিকেশন হয়েছে, মোবাইল ফোন, ই-নথি, বার্থ রেজিস্ট্রেশন। আপনি খেয়াল করবেন এই সমস্ত জিনিসের মধ্যে আবার অলরেডি ড্রাইভিং লাইসেন্স শুনেছি মাদ্রাজ বাইকস একটা কোম্পানি পেয়েছে। তার মানে এটা কন্টিনিউশনটাও কিন্তু একটা কোশ্চেনের সম্মুখীন হচ্ছে। তার মানে আগেটাকে ঠিক ছিল না? অবশ্যই ঠিক ছিল। আমার সাথে যে এখন ড্রাইভিং লাইসেন্সটুকু আছে, সেটা কিন্তু একটা দেশি কোম্পানি করেছে। এরপরে যে গভর্নমেন্ট রিসোর্স প্ল্যানিংটুকু এখন কাজ হচ্ছেন, এটাও ধন্যবাদ আইসিটি মন্ত্রণালয়, আমাদের সরকারকে, তারা লোকালি এটা প্রোভাইড করার চেষ্টা করছেন। সাফল্য ব্যর্থতা আমরা জানতে পারবো। কাস্টমস অটোমেশন, হজ ম্যানেজমেন্ট 100%, ইভেন কি টিয়ার 3 ইনফ্রাস্ট্রাকচার, ডেটা সেন্টারটা টোটালি লোকালি করা হয়েছে। কেন এই কথাগুলো বললাম? কারণ সাম ফিউ এক্সাম্পলস ইন আদার কান্ট্রিজ, খেয়াল করবেন আমরা কম্পিটিশন করি ইন্ডিয়ার সাথে, ভিয়েতনামের সাথে, মালয়েশিয়ার সাথে। অ্যাজ অ্যান আইটি, যদি আইটি আমাদের আইটি এবং আইটি সার্ভিসেস হয়, সে সমস্ত দেশে কিন্তু কখনোই ওদের মেন কি সার্ভিসেসগুলি কখনো বিদেশি কোম্পানি দিয়ে হয় না। এবং যতটুকু আমি জানি, প্রকিউরমেন্ট প্রসেসে ওদের প্রায়োরিটি দেওয়া হয় লোকাল কোম্পানিগুলিতে। এবং বিশেষ করে ট্যাক্স, ভ্যাট, কাস্টম, বার্থ রেজিস্ট্রেশন, এনআইডি, এগুলি তো কাউকে দিচ্ছে না, ওরা নিজেরাই করছে। আমি জাস্ট কানাডা থেকে গত মাসেও আসতাম। কানাডার অনেক প্রাইভেট কোম্পানিগুলি, বড় বড় কোম্পানিগুলো, আইবিএম কাজ করছে, আমেরিকান কোম্পানি, কিন্তু ওয়েন ইট কামস টু দ্য গভর্নমেন্ট, তাদের ফাইন্যান্সিয়াল সিস্টেম, তাদের এইচআর সিস্টেম, তাদের প্রসেসগুলি, ইট ইজ থ্রু দ্য লোকাল কোম্পানিজ। বলাই আছে সেই জিনিসটা তারা কিছুতেই বাইরের কোম্পানিকে দিবে না উন্নত বিশ্বের। এই উদাহরণগুলি দিয়ে তারপর যখন দেখবেন যে আমাদের বর্তমান কর্মপন্থা যা কাজ করছে, এটা কি আমাদের আইসিটি নীতিমালার সাথে সামঞ্জস্যপূর্ণ? যেখানে আমাদের আইসিটি নীতিমালা 2018-তে বলা আছে যে আমাদের কমপ্লিটলি লোকাল কোম্পানিগুলিকে প্রায়োরিটি দিতে হবে। কিভাবে? যেমন ধরেন 3.666 3 পয়েন্ট, আভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধি, দাতা ও সহযোগী প্রতিষ্ঠান সহ যে কোনো অর্থায়নে গৃহীত প্রকল্পে পিপিআর অনুসরণ, সকল আইটি এবং আইটি এনেবলিং সার্ভিসেস ও ডিজিটাল ডিভাইস ক্রয়ে, স্থানীয় পণ্য ও সেবার অগ্রাধিকার প্রদান এবং সে লক্ষ্যে স্থানীয় কোম্পানিসমূহের সক্ষমতা বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ। খেয়াল করবেন 6.5.1-এ যেখানে বলা আছে যে ব্যবসা বাণিজ্যে তথ্য প্রযুক্তি ব্যবহার ও উৎসাহীকরণের জন্য বিদেশি কমার্শিয়ালি অ্যাভেলেবল অফ দ্য শেলফ সফটওয়্যার, যেটাকে আমরা কর্স বলি, তারপর কর্তৃত্ব প্রতিষ্ঠা যখন আসবে, স্থানীয় সফটওয়্যার শিল্পগুলিকে অনুপ্রাণিত করা হবে। এটা অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং জাতীয় রাজস্ব বোর্ড এটা যদি খেয়াল করেন, এটাকে বলা আছে ক্লিয়ারলি 2018-এর ঘটনাতে। তারপরে যে ডিজিটাল সরকারের গভর্নমেন্টে যেটা হচ্ছে, কিভাবে সরকারি সেবারে স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিতকরণ, এখানে বলা হচ্ছে যে দ্রুত ও টেকসই ডিজিটাল কারিগরি সহায়তার জন্য আমাদেরকে ম্যানেজ সার্ভিসে সহসা যেতে হবে। এবং ম্যানেজ সার্ভিসের ক্ষেত্রেও কিন্তু লোকাল কোম্পানিগুলি কথা বলা হচ্ছে। এবং শেষের দিকে বলা হচ্ছে দক্ষতা ও উন্নয়ন কর্মসংস্থান সৃষ্টির জন্য দেশীয় বিশ্ব বাজারের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় সংখ্যক আইসিটি পেশাজীবী তৈরির জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন।
জাস্ট কয়েকটা উদাহরণ দিলাম আমাদের আইসিটির অ্যাক্টের উপর। কেন বললাম? কারণ কোলাবোরেশন করলে কি কি ফরেন কোম্পানির সাথে, আমরা তো ফরেন কোম্পানির সাথে কাজ করতে হয়, তার কাজ করতে আগ্রহী, বেনিফিটসটা কি কি হতে পারে। এক নম্বর হলো সাস্টেনেবিলিটি, attaining long-term efficiency, technology and process transformation through local industry, return on investment and cost effectiveness, saving hard-earned foreign exchange and currency, job creation for the local and IT professional, technology transfer, resource and skill development, change management, ease of customization, very important point, ease of support, এবং লাস্ট অফ অল ক্রিয়েটিং অপরচুনিটি ফর দ্য এক্সপোর্ট রেভিনিউ। আজকে যে লোকাল ছেলেগুলিকে কট সফটওয়্যারে কাজ করে যাচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে, ওরা যখন বাইরে যাচ্ছে সেখান থেকে অথবা যে কোম্পানিগুলি বাইরের প্রোডাক্ট বা সার্ভিসেসগুলিকেও ক্যাটার করতে পারবে, তখন আমাদের অটোমেটিক্যালি রেভিনিউ আনটা, বিদেশি রেভিনিউটা আনটা হবে। এই সব কিছু যে আমরা এই যে কর্ম পরিকল্পনাগুলি আপনাদেরকে বললাম, বেনিফিটসগুলি বললাম, এখন যেটা হচ্ছে যে আমরা রিকোয়েস্ট করছি আমাদের যারা স্টেক হোল্ডার রয়েছেন, যারা নীতি নির্ধারক রয়েছেন, তাদের সাথে আমরা কিভাবে জরুরি ভিত্তিতে সহসায় আমরা কাজ করব, পার্টিকুলারলি কিছু পয়েন্ট নিয়ে আমরা কাজ করতে আপনাদের সাথে রেখেছি। এদের মধ্যে একটা হচ্ছে খুব শর্ট টার্মে কিছু প্ল্যান করেছি। সেটা হচ্ছে যে পরিকল্পনা মন্ত্রণালয়ের বিভিন্ন উইং ও বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আইসিটি ডিভিশন ও বেসিসের একটি ওয়ার্কশপ করা যেতে পারে। তার লক্ষ্য কি, বিভিন্ন মন্ত্রণালয়ের পরিকল্পনা শাখার কর্মকর্তারা যখন প্রকল্পের ডিপিপি প্রণয়ন করছেন, তখন কিভাবে সফটওয়্যার ও আইসিটি সেবা ক্রয়ে কিভাবে দেশীয় মূল্য সংযোজন বৃদ্ধি নিশ্চিত করতে পারবেন। প্রতিটি ডিপিপি পরিকল্পনা মন্ত্রণালয়ের মূল্যায়ন সময় সফটওয়্যার ও আইটি সেবা ক্রয়ে কিভাবে সর্বোচ্চ হারে দেশীয় মূল্য সংযোজন বৃদ্ধি হয়েছে তা পর্যালোচনা করা। যদি একান্তভাবে বৈদেশিক ক্রয় প্রয়োজন হয়, তবে দেশীয় অংশগ্রহণ কিভাবে নিশ্চিত করা যাবে তা সিপিটিও এর ক্রয় অভিজ্ঞতার আলোকে করা যেতে পারে। এই ওয়ার্কশপটুকু আমরা যত দ্রুত সম্ভব আমরা যাতে করতে পারি সেই জন্য আমরা বিনীত অনুরোধ জানাবো। আর সর্বশেষে রয়েছে আমাদের বেশ কিছু রিকমেন্ডেশনস ফ্রম দ্য বেসিস। এটা আমরা প্রায় মাসখানেক আগে মাননীয় সচিব মহোদয় ইআরডিকে পেশ করেছিলাম। তারই ধারাবাহিকতায় আপনাদের সামনে জিনিস বলছি আমরা। দাতা ও সহযোগী সংস্থার সাথে সম্পাদিত দ্বিপাক্ষিক অথবা প্রকল্পের চুক্তিতে অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশের ক্রয় নীতিমালায় স্থানীয় পণ্য সেবার অগ্রাধিকার, ন্যূনতম 60% স্থানীয় তথ্য প্রযুক্তিবিদদের বাধ্যতামূলক অন্তর্ভুক্তিকরণ, স্থানীয় সফটওয়্যার প্রতিষ্ঠানসমূহকে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে সংযুক্তকরণ, স্থানীয় প্রতিষ্ঠান হিসেবে শর্তসমূহ সহজ করা ইত্যাদি প্রদানের বিষয়ে সুনির্দিষ্ট শর্ত অন্তর্ভুক্ত করা প্রয়োজন। 2, দাতা বা সহযোগী সংস্থার সাথে বিদ্যমান চুক্তিতে স্থানীয় পণ্য ও সেবার অগ্রাধিকার ও ন্যূনতম 60% তথ্য প্রযুক্তিবিদদের বাধ্যতামূলক অন্তর্ভুক্তকরণ, স্থানীয় সফটওয়্যার প্রতিষ্ঠানসমূহকে সংযুক্তিকরণ ইত্যাদি সহজ করা ইত্যাদি শর্তাদি সংযোজনের জন্য যদি না থাকে, সংশ্লিষ্ট দাতা ও সহযোগী সংস্থার সঙ্গে আলোচনা করা যেতে পারে। এরপরে আসছে 3 নম্বরে, যে সকল সফটওয়্যার স্থানীয় বাজারে বানানো সম্ভব তা স্থানীয়ভাবেই ক্রয় করা প্রয়োজন। সেই লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের পরিকল্পনা শাখাকে অবহিত করা যেতে পারে। 4 নম্বর, যে সকল সফটওয়্যার স্থানীয়ভাবে তৈরি করা সম্ভব না, সেক্ষেত্রে আন্তর্জাতিক ক্রয়ে বাধ্যতামূলক স্থানীয় সফটওয়্যার প্রতিষ্ঠানকে সহযোগী হিসাবে অন্তর্ভুক্ত করানো এবং যার মাধ্যমে উল্লেখযোগ্য পর্যায়ে কারিগরি স্থাপনা, রক্ষণাবেক্ষণ, আমরা যেটা ম্যানেজ সার্ভিস অথবা সার্ভিস সাপোর্ট বলছি ইত্যাদি স্থানীয় মূল্য সংযোজন নিশ্চিত করা যেতে পারে। 5 নম্বর, যে সকল সরকারি সংস্থা দাতা সংস্থার অর্থায়নে প্রকল্প বাস্তবায়ন করছেন, সফটওয়্যার ও আইটি পরিষেবা ক্রয়ের পরিকল্পনা আছে, সে সকল সংস্থাকে এ সংক্রান্ত আইন মেনে চলার নির্দেশনা প্রদান এবং তাদের পরিকল্পনা শাখাকে তার অনুসরণ করার জন্য পত্র আকারে অনুরোধ করা যেতে পারে। 6 নম্বর, বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রকল্পগুলোতে বাংলাদেশে উৎপাদিত সফটওয়্যার বা আইটি পরিষেবা, আইওটি পণ্য সহ বিভিন্ন ধরনের ডিজিটাল ডিভাইস
পণ্য বাস্তবায়ন বিষয়ে দাতা সংস্থার সাথে আলোচনাকালে বর্ণিত শর্তসমূহ বিবেচনা রাখে। এবং সর্বশেষে যে প্রস্তাবটি আমাদের রয়েছে সেটি হচ্ছে দাতা অথবা সহযোগী সংস্থা সহ বিভিন্ন প্রকল্পে স্থানীয় সফটওয়্যার শিল্প ও জনবল সংযুক্ত হওয়ায় কিভাবে স্থানীয় সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখলো তা মূল্যায়ন করার জন্য আইএমএডি বিভাগকে বিশেষভাবে অনুরোধ করা যেতে পারে। এটা ছিল আমার আজকের আমাদের বেসিসের পক্ষ থেকে, আমার বলাটা ভুল হবে, আমাদের আজকের কি নোট প্রেজেন্টেশন। আমরা চেষ্টা করেছি কিভাবে পুরো পিকচারটাকে আপনাদের সামনে দেওয়ার জন্য, এবং যে সমস্ত সম্মানিত বিজ্ঞ প্যানেলিস্ট রয়েছেন, যারা বিজ্ঞ আমাদের সম্মানিত যারা কি স্টেক হোল্ডার রয়েছেন, পলিসি মেকার রয়েছেন, আপনারা আমাদের প্রেজেন্টেশনটুকু শুনে আপনাদের মতামত দিবেন, এটাই আমাদের কামনা, এবং এভাবে আমরা ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। সকলকে অসংখ্য ধন্যবাদ বিজয়ের মাসে। অনেক অনেক ধন্যবাদ মুশফিকুর রহমান। আমরা একটা খুব কম্প্রিহেন্সিভ একটা প্রেজেন্টেশন দেখলাম, এবং আপনারা সবাই নিশ্চয়ই বুঝেছেন যে আমরা যে বলছি যে আমাদের প্রকল্পগুলোতে লোকাল ভ্যালু অ্যাডিশন কেন দরকার, সেটা এই প্রেজেন্টেশনের মাধ্যমে আরও বেশি করে স্পষ্ট হয়ে উঠেছে। প্রেজেন্টেশনে কয়েকটি কথার মধ্যে আমি একটা দুটো একটু হাইলাইট করতে চাই। এক নম্বর হচ্ছে যে হ্যাঁ, এমন অনেক সফটওয়্যার, অনেক প্রকল্প, অনেক প্রজেক্ট থাকতেই পারে যেখানে হয়তো আমাদের লোকাল কোম্পানিগুলোর আগে করার কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু তাদের কিন্তু অলরেডি আপনারা দেখেছেন এই প্রেজেন্টেশনে বেশ কিছু বড় বড় প্রজেক্ট করার অভিজ্ঞতা কিন্তু অলরেডি হয়েছে। ওই পার্টিকুলার নতুন যে প্রজেক্ট সেটা হয়তো না করলেও সিমিলার বড় এবং বড় ভলিউমের প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন করার সক্ষমতা তারা দেখিয়েছে। সো সেইটাকে মাথায় রেখে লোকাল কোম্পানিগুলোকে এনাবল করতে হবে, তাদের যাতে এক্সপিরিয়েন্স হয়, এই এনাবেলিং একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। এবং এই জিনিসটা কিন্তু একমাত্র সরকারি প্যাট্রোনাইজ করতে পারে। সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া লোকাল ইন্ডাস্ট্রি কিন্তু কখনো গ্রো করে না, এটা আপনারা সবাই খুব ভালো করে জানেন। আমরা যে 60% ভ্যালু অ্যাডিশনের কথা বলেছি বিদেশি প্রকল্পে, বিদেশি যখন কোম্পানিরা এখানে কাজ করবে সেখানে একটা লোকাল ভ্যালু অ্যাডিশন থাকা দরকার 60%, সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথমেই যেটা বলেছিলাম যে আমরা যদি টেকনোলজি ট্রান্সফার চাই, আমরা যদি নলেজ ট্রান্সফার চাই, তাহলে এটা এনশিওর করতে হবে। আমাদের চুক্তি করার সময় কিন্তু আমাদেরকে একটা বলে দিতে হবে যে আমাদের একটা টাইম ফ্রেম মাথায় রাখতে হবে, যে চুক্তিতে থাকতে হবে যে বিদেশি কোম্পানি এখানে কাজ করতে পারে, কিন্তু 5 বছরের শেষে অথবা কোনো একটা সার্টেন ডেডলাইনের শেষে তারা পুরো জিনিসটা নলেজ এবং টেকনোলজি তারা ট্রান্সফার করে দিয়ে যাবে লোকাল কোম্পানির কাছে বা লোকাল প্রফেশনালসদের কাছে। সো এভাবেই আসলে আমাদের লোকাল ইন্ডাস্ট্রি আস্তে আস্তে বড় হবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা যেটা কিছুটা কাভার্ড হয়েছে, কিন্তু আমি এখানে খুব বেশি করে জোর দিতে চাই এবং আপনাদের কাছ থেকেও শুনবো একটু পরে, যে যখন কোনো বিদেশি কোম্পানি আমাদের সরকারি কোনো প্রজেক্ট করছে, সেটা এনবিআর এর কাজই হোক, ড্রাইভিং লাইসেন্সের কাজই হোক, আর কোনো ব্যাংকের কাজই হোক, তখন কিন্তু একটা ডেটা সিকিউরিটির রিস্ক রয়ে যায়। তথ্য আমার পাচার হয়ে যাচ্ছে কিনা, বা আমার সিস্টেমের মধ্যে কোনো ম্যালওয়্যার রেখে দেওয়া হচ্ছে কিনা বা স্পাইওয়্যার রেখে দেওয়া হচ্ছে কিনা, এটা কিন্তু আমি জানি না। সো এইখানে সরকারি যে কাজগুলো হয়, সরকারি যে প্রকল্প, সেখানে কিন্তু ডেটা সিকিউরিটি একটা বড় ইস্যু। এবং আমার জানা মতে, আপনারা মুশফিকের কাছেও শুনেছেন যে আমার জানা মতে যে অন্যান্য উন্নত দেশে কিন্তু অ্যাটলিস্ট সরকারি কাজগুলো তারা বিদেশি কোনো কোম্পানি বা বিদেশি কোনো প্রফেশনালকে দেয় না, জাস্ট বিকজ অফ দ্য সিকিউরিটি। আমাদের যারা বিজ্ঞ প্যানেলিস্ট আছেন, এর মধ্যে আমাদের সরকার থেকে অনেকে আছেন, এর মধ্যে অনেকে আছেন যারা ইউজার, যারা কাজ করছেন। আমি তার মধ্যে প্রথমেই চলে যেতে চাই জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আইনুল কবির, উনি প্রজেক্ট ডাইরেক্টর জিটিসিএল পেট্রো বাংলার কাছে। আইনুল কবির ভাই, আপনারা মানে এর মধ্যে আপনারা বিদেশি কোম্পানিদের সাহায্যে একটি ইআরপি সিস্টেম আপনারা বাস্তবায়ন করেছেন, তো আমাদের সাথে যদি একটু শেয়ার করেন যে সেই ইআরপি সিস্টেমের বর্তমান কি অবস্থা রয়েছে, কতটা সফল হয়েছে, এবং যেহেতু
দেশীয় কোনো কোম্পানি এর সাথে কাজ করেনি, এই প্রকল্পে কাজ করেনি, এর জন্য আপনাদের কোনো রকম সুবিধা বা অসুবিধা হয়েছে কিনা, এই অভিজ্ঞতাটা আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি। জনাব আইনুল কবির, প্রজেক্ট ডিরেক্টর, জিটিসিএল পেট্রোবাংলা। হিসেবে আছি। ইতিপূর্বে যে প্রজেক্টটা আমি ইমপ্লিমেন্ট করেছি সেটা ওয়ার্ল্ড ব্যাংক ফাইন্যান্স প্রজেক্ট ছিল। বর্তমানে আমি যে গভর্নমেন্ট যে এলএনজি ইম্পোর্ট করছে সেই এলএনজি ইম্পোর্ট ট্রান্সমিশনের প্রজেক্ট ডাইরেক্টর হিসেবে আছি। এটা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক জয়েন্ট ফাইন্যান্সে এটা ইমপ্লিমেন্ট হচ্ছে। আমরা যেহেতু আপনি হ্যালো জি, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। জি, যেহেতু আপনি ইআরপি সম্পর্কে জানতে চাচ্ছেন, ইয়েস, অটোমেশনটা প্রতিটা কোম্পানির প্রতিটা সেক্টর একটা গোল, যে এটা অটোমেশন ছাড়া আমরা কাজ করা সম্ভব না। বর্তমান গভর্নমেন্ট বিশেষ করে প্রজেক্ট ডাইরেক্টরদের জন্য আর প্রজেক্টগুলোকে স্মুথলি হ্যান্ডেল এটা ম্যানেজ করার জন্য আমাদের আইএমইডি, ইআরডি, তারা পিএমএস সফটওয়্যার, তারপরে গভর্নমেন্ট লেভেলের আইভাস সফটওয়্যার, আমরা ইজিপি, ইনথি সবই আছে। এবং সাথে আমাদের কোম্পানিতে আমরা এনার্জি সেক্টরে ফার্স্ট আমরা ইআরপি ইমপ্লিমেন্ট করেছি। বিশেষ করে জ্বালানি সেক্টরে আমরা ফার্স্ট ইআরপিটা ইমপ্লিমেন্ট করেছি, এটা এটা বিশ্ব ব্যাংকের আর্থিক সহযোগিতায়। তো এই আমাদের বর্তমান অবস্থা হলো ইআরপি বা যে কোনো ধরনের সফটওয়্যার এগুলাকে ইমপ্লিমেন্ট সাকসেস ডিপেন্ড করে এটা আমাদের ম্যানেজমেন্টের উপর, যে ম্যানেজমেন্ট কিভাবে এটাকে ওনারশিপ নিচ্ছে। এটা একটা বিজনেস ট্রান্সফরমেশন হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে একটা বিজনেস। আমার এন্ড ইউজাররা কিভাবে অ্যাকসেপ্ট স্যার এখানে কিন্তু আমাদের শোনানো ক্রিয়েট করে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আজকের আমাদের প্রধান অতিথি জনাব এম এ মান্নান এমপি জয়েন করেছেন। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা কিছুক্ষণ আগে একটি কিনোট প্রেজেন্টেশন দেখেছি আমাদের বেসিসের সহসভাপতি জনাব মুশফিকুর রহমানের কাছ থেকে। সেই প্রেজেন্টেশনের উপরে, সেই কিনোট প্রেজেন্টেশনের উপরে এখন আমরা আমাদের বিজ্ঞ প্যানেলিস্টদের কাছ থেকে তাদের পরামর্শ এবং তাদের মন্তব্য শুনছি। আপনার কাছে আমরা কিছুক্ষণ পরে আপনার মূল্যবান বক্তব্য আমরা শুনবো। আইনুল ভাই, আপনি কন্টিনিউ করেন। জি স্যার, জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, ওনাকে স্বাগত জানাচ্ছি। তো আমি স্যার প্রজেক্ট ডাইরেক্টর হিসেবে বক্তব্য দিচ্ছিলাম। আমরা যে ইআরপি সিস্টেমটা আমরা জিটিসিএল ইমপ্লিমেন্ট করেছি জ্বালানি সেক্টরের ফার্স্ট ইআরপি অটোমেশন সিস্টেম, আমরা অটোমেশন সিস্টেম যেটা ইমপ্লিমেন্ট আমরা এটা ওয়ার্ল্ড ব্যাংকের ফিনান্স প্রজেক্ট ছিল। তো এখানে আমরা ইন্টারন্যাশনাল টেন্ডার আমরা আহ্বান করেছিলাম। এটা আসলে ওয়ার্ল্ড ব্যাংকের যে ইনফরমেশন সাপ্লাই অ্যান্ড ইনস্টলেশন ইনফরমেশন যে টেন্ডার ডকুমেন্ট ছিল সিস্টেম, সেটার আলোকে আমরা টেন্ডারটা করেছি। এটা ওপেন ফর অল ছিল, যার ফলে এখানে কিন্তু বাংলাদেশি যারা আছে তারাও কিন্তু পার্টিসিপেট করেছিলেন। যদিও যদিও আপনি আমাকে ভর্তি হতে পারছি, আপনি ঢাকায় ছিলেন? আচ্ছা, তো এটা 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 ওপেন ফর অল ছিল, যার ফলে এখানে ওরাকেল, এসএপি, তারা অনেকগুলো কোম্পানি প্লাস বাংলাদেশি কিছু কোম্পানিও দেখলাম জয়েন্ট ভেঞ্চারে পার্টিসিপেট করেছিল। বাট আমাদের যে একটা ক্রাইটেরিয়া ছিল যে টার্ন ওভার প্লাস কন্ট্রাক্ট ভ্যালু, এতে বাংলাদেশি যারা জয়েন্ট ভেঞ্চার ছিলেন তারা আসলে টার্ন ওভারটা মিট আপ করতে পারে নাই, যার ফলে তারা সাকসেস হতে পারে নাই। এটা একটা আসলে থ্রেশহোল্ড থাকে প্রত্যেকটা, আমাদের সিপিটিওর টেন্ডার ডকুমেন্টেও আছে, এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক প্রত্যেকেরই আছে, যেটা আমাদের টোটাল যে প্রজেক্ট যে এস্টিমেট তার 60 থেকে 80% এটা ক্রাইটেরিয়া মিট আপ করতে হবে। এটা টার্ন ওভার তারা মিট আপ করতে পারে নাই দেখি লোকালরা আসতে পারে নাই, নাম্বার ওয়ান। প্লাস প্রিভিয়াস এক্সপেরিয়েন্স, এই দুইটার কারণে বাংলাদেশিরা আসতে পারে নাই। তবে স্যার আমরা এটা ভিয়েতনামি কোম্পানির সাথে ভিয়েতনামি কোম্পানিকে এনগেজ করে এফপিটি, যেটা এনবিআর এ কাজ করেছে প্লাস ইজিসিবিতে কাজ করেছে, তাদেরকে নিয়ে আমরা এই সফটওয়্যারটা আমরা ইমপ্লিমেন্ট করেছি। এটা ইমপ্লিমেন্টেশনের মেইন সাকসেস হলো আমাদের ম্যানেজমেন্ট ওনারশিপ প্লাস আমাদের এন্ড ইউজার যারা ছিল তাদের সাথে তাদের অ্যাকসেপ্টেবিলিটির জন্য আমরা এটাকে সাকসেস করতে পেরেছি।
আমরা যে রিকোয়ারমেন্ট ছিল সেই রিকোয়ারমেন্টের 80% আমরা ইউজ করছি, বাকি যে 20% যেটা আছে সেটা আমরা ধীরে ধীরে আমরা অ্যাকসেপ্ট করছি, যেহেতু আমাদের আইটি ম্যান পাওয়ার শর্ট আছে, এদেরকে আমরা ডেভেলপ করে বাকি যে 20% সেটাও আমরা হয়তো বা আগামী বছর খানিকের মধ্যে আমরা অ্যাচিভ করতে পারবো। সো এখানে তো- আনিল ভাই আমার একটা জাস্ট ছোট প্রশ্ন, যে আপনারা যেটা ইমপ্লিমেন্ট করেছেন এফপিটি কে দিয়ে, এখানে কি কোনো লোকাল কোম্পানি তাদের পার্টনার হিসেবে ছিল বা সম্পৃক্ত ছিল, না, এখানে লোকাল কোনো কোম্পানি পার্টনারশিপে ছিল না। এবং সেই জন্য কি কোনো রকম আপনারা অসুবিধা ফেস করেছেন বা এখন করছেন? যে আসলে লোকাল কোম্পানিটা এখানে থাকা প্রয়োজন ছিল, বাট আমরা পারিনি, যেহেতু এখানে কিছু ওয়ার্ল্ড ব্যাংকের যে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া কিছু রেস্ট্রিকশন ছিল। এখন যেটা প্রবলেম, একটা কোম্পানিতে সফটওয়্যার বা ইআরপি ইমপ্লিমেন্ট করতে হলে সেটা বিজনেস রিকোয়ারমেন্ট ফাংশনালিটা খুব ভালো করে বুঝতে হবে। আমাদের যে বিজনেস রিকোয়ারমেন্ট সেটা ভিয়েতনামে যারা আছে তাদের বিজনেস রিকোয়ারমেন্টের সাথে একেবারে টোটালি অপোজিট, যার ফলে তাদেরকে বিজনেস রিকোয়ারমেন্টটা বুঝাইতে আমাদের সময় লেগেছে, নাম্বার ওয়ান। প্লাস একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ছিল, নাম্বার টু তাদের মোবিলাইজেশন ডিমোবিলাইজেশন একটা আমাদের কস্ট ছিল, একটা বেশ বড় একটা কস্ট ছিল। আর বিদেশি কন্ট্রাক্টর যখন আমরা নিয়োগ করি, আমাদের কনসালটেন্ট রাখতে হয়, তাদের যে কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট বা তাদের যে ডকুমেন্ট, তাদের যে স্ট্রাকচারগুলো করার জন্য, যার ফলে দেখা যাচ্ছে যে একটা ফরেন কন্ট্রাক্টর দিয়ে যে সফটওয়্যারগুলো ডেভেলপ করতে হলে এটা অ্যাসোসিয়েট কস্ট অনেক কিছু আছে, লিগাল কস্ট কিছু আসে, কনসালটেন্ট কস্টগুলো চলে আসে। তারপরে তাদের যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, ওটার জন্য আমাদের কিছু ল্যাঙ্গুয়েজ যারা বুঝে সেরকম কিছু এক্সপার্ট আমাদেরকে নিয়োগ দিতে হয়েছে। তো এখানে আমাদের প্রবলেম এটা। তারপরে পোস্ট ইমপ্লিমেন্টেশনও আমরা যে প্রবলেমটা ফেস করছি, যদিও আমরা সাকসেসফুলি আমরা ব্যবহার করছি, আমরা আমাদের যে ফিকো মডিউলের মাধ্যমে আমাদের ইয়ারলি যে আমাদের ব্যালেন্স শিট সেটা আমরা জেনারেট করছি, আমাদের সমস্ত প্রকিউরমেন্টগুলো থ্রু ইয়ারপির মাধ্যমে হচ্ছে, অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্ট, বাজেট ছাড় প্রকিউরমেন্ট, এবং আমাদের প্ল্যান মেইনটেনেন্স। আমরা 6টা মডিউল আমরা এখানে ইমপ্লিমেন্ট করেছি, এইচআরএম, ফিকো, প্ল্যান মেইনটেনেন্স, প্রজেক্ট মনিটরিং, বিআই ড্যাশবোর্ড। তো আমরা এগুলো সাকসেসের পিছনে আমি যতটুকু বলি যে আমাদের এখানে যে লোকাল যে কনসালটেন্টগুলো ছিল, বাংলাদেশি কনসালটেন্ট আমরা নিয়োগ দিয়েছিলাম, ভেরি তারা ট্যালেন্ট এবং তারা সফটওয়্যার সম্পর্কে বেশ ভালোই জানে, তাদের সহায়তা কিন্তু আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে পেরেছি। বর্তমানে যেটা প্রবলেম সেটা হলো গিয়ে, যে কোনো সফটওয়্যার ব্যবহার করতে গেলে আপনার চেঞ্জ আসবে, সফটওয়্যার চেঞ্জ আসবেই, আমার 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 রিকোয়ারমেন্টের চেঞ্জ আসবে। সে প্রতিটা চেঞ্জের জন্য ওদেরকে যখন কল করা হয় তখন অবশ্যই একটা কিছু ভ্যালু অ্যাড আছে, উইদাউট কস্ট ছাড়া তারা চেঞ্জটা করে না। এটা একটা প্রবলেম। আর একটা প্রবলেম, ডিউ টু দিস করোনার জন্য আমরা তাদেরকে ফিজিক্যালি পাচ্ছি না আমাদের বাকি যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করার জন্য। তো এগুলো হয়তো বা যদি লোকালরা থাকতো, আমাদের যে ল্যাঙ্গুয়েজ প্রবলেমটা ছিল সেটা তারা বুঝতে পারতো, প্লাস বিজনেস প্রসেসটা আমরা বুঝতে পারতো, প্লাস আমাদের জন্য তাদের ইন্টারাকশন, প্লাস এন্ড ইউজার যারা আলটিমেট ইউজার, যারা আমাদের সিস্টেম, যারা মাস্টার ডাটা কন্ট্রোল করে, যারা ডাটা এন্ট্রি করে, তাদের সাথে ইন্টারাকশনটা খুব সহজ হতো। জি, তো আমি আপনার তারপরে- কথা বুঝতে পেরেছি। সো আপনি যেটা বলছেন যে একটা খুব বড় মানে ইম্পর্টেন্ট কথা, যে একটা তো কমিউনিকেশন গ্যাপ আছে, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, সেটা তো রয়েছে। এছাড়া আরেকটা বড় সমস্যার কথা আপনি যেটা বললেন, যে মানে ডে টু ডে মেনটেনেন্স বা যখন কোনো ছোটোখাটো আপগ্রেডেশন লাগবে, সেক্ষেত্রে আপনাকে সেই বিদেশি কোম্পানির সাথে যোগাযোগ করতে হচ্ছে, এবং তারা এখন করোনার কারণে বা অন্য যে কোনো কারণে তাদের আসা যাওয়া মুশকিল হয়ে যাচ্ছে এবং এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, সেটাও আপনি বললেন। অথচ এটা যদি লোকাল কোনো কোম্পানি, এবং সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে, সো সেটা যদি লোকাল কোনো কোম্পানি হয়তো আপনার এই প্রজেক্টের সাথে জড়িত থাকতো, তারা কিন্তু লোকালি এসে বা এখান থেকেই আপনাকে সেই সাপোর্টটা দিতে পারতো, এবং সেক্ষেত্রে ডেফিনেটলি কস্টও অনেক কম হতো। আমরা আপনার কাছে পরে আরেকবার ফিরবো। আমি একটু এখন বিডিরেনের সিইও জনাব মোহাম্মদ তৌরিতের সাথে কথা বলতে চাচ্ছি। একই ধরনের প্রশ্ন, আপনারাও একটা বিশ্বমানের একটা এডুকেশন ফাইবার নেটওয়ার্ক তৈরি করেছেন, এবং সেই জন্য আপনাদেরকে প্রথমে আগে কংগ্রাচুলেশনস জানাই, অনেক অনেক অভিনন্দন। এটা অবশ্যই একটা খুবই প্রোডাক্টিভ একটা কাজ হবে ফর নলেজ শেয়ারিং অ্যামং দ্য ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস। এবং এইখানে আপনারা আমরা জানতে পেরেছি যে এখানে প্রজেক্টের প্রথম ধাপ আপনারা বিদেশি কোম্পানির সাহায্যে করেছেন, এবং দ্বিতীয় ধাপ সম্পূর্ণভাবে আপনারা লোকাল কোম্পানিদেরকে দিয়ে করিয়েছেন। তো আপনাদের এই যে অভিজ্ঞতা, বিদেশি কোম্পানির সাথে কাজ করার অভিজ্ঞতা এবং লোকাল কোম্পানির সাথে কাজ করার অভিজ্ঞতা, এই ডিফারেন্সটা কি হয়েছে বা ভালো বা খারাপ, এটা আপনার কাছে শুনতে চাচ্ছি।
Hey, আসসালামু আলাইকুম। থ্যাঙ্কস ফর হ্যাভিং মি। প্রথমেই বলছি যে আমরা প্রথম যে প্রজেক্টটা করি বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক, এটা 34টা পাবলিক বিশ্ববিদ্যালয়কে আমরা একটা নেটওয়ার্কের, একটা আমব্রেলা নেটওয়ার্কের আন্ডারে নেই, যেটার মধ্যে একটা অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের আন্ডারে আমরা 34টা পাবলিক ইউনিভার্সিটিকে নেই। তো সেটায় কন্ট্রাক্টর, মেইন কন্ট্রাক্টর ছিল বিদেশি কন্ট্রাক্টর স্যামসাং এসডিএস, আর লোকাল ভেন্ডাররা ছিল, তারা তাদের সাপোর্টিং এ ছিল। আর পরবর্তীতে আমরা যেটা করেছি সেটা ছিল প্রায় 176 কোটি টাকার প্রথমটা, আর পরবর্তীতে প্রায় আমরা 100 কোটি টাকার কাজ করিয়েছি। সেটাই আমরা আর বিদেশি ভেন্ডারদের নেই নাই, সেটা আমরা লোকাল ভেন্ডারদের নিয়েই করেছি। এখন এটা কি কারণে করেছি সেটা যদি আমরা বলতে চাই, তাহলে হলো যে আমরা বিদেশি ভেন্ডার কেন নেই, যেটা আইনুল ভাইয়ের কথা, যেটা মুশফিক ভাইয়ের কথা, সেটার মধ্যে এসেছে। কারণ এখানে একটা দাতা সংস্থা, যে তাদের একটা প্রেশার থাকে, তাদের হলো একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বাইরে হলেই আপনাকে এটা ইন্টারন্যাশনাল টেন্ডার করতে হবে। আচ্ছা, তাদের যুক্তি কি? তাদের যুক্তি হলো যে আপনি কোয়ালিটি পাবেন। আচ্ছা, কোয়ালিটি আমি পাবো ডেফিনেটলি। আমি যদি একটা ভালো দেশের একটা সর্বোচ্চ কোয়ালিটির প্রোডাক্ট আমি কিনতে চাই, অবশ্যই আমি কোয়ালিটি পাবো, কিন্তু কোয়ালিটির সাথে তো আমার মতো একটা দেশকে কস্টও দেখতে হবে, তাই না? তো এই লোয়েস্ট কস্টে একটা বাইরের কোম্পানি যখন আসবে, তখন তো সে ওয়ার্স্ট কোয়ালিটি নিয়েই আসবে। তাইলে আমরা দেশের বেস্ট কোয়ালিটিটাকে বাদ দিয়ে আমরা বিদেশের ওয়ার্স্ট কোয়ালিটিটাকে নেওয়ার চিন্তা ভাবনা করছি। প্রথমেই এই বাধাটা আমাদের চলে আসে। তো যেটা আমরা যখন স্যামসাং এসডিএস কে দিয়ে যখন কাজ করালাম, তখন আমরা হারে হারে উপলব্ধি করলাম। এখন আপনি বলতে পারেন যে আপনার সাথে তো লোকাল ভেন্ডার ছিল। হ্যাঁ, লোকাল ভেন্ডার তার সাথে ছিল, কিন্তু ব্যাপারটা কি হতো? ব্যাপারটা হতো যে সে তার প্রফিট ম্যাক্সিমাইজেশনের জন্য লোকাল ভেন্ডারকে সে এত প্রেসার দিত যে লোকাল ভেন্ডার আর তার কথা শুনতে চাইতো না। লোকাল ভেন্ডাররা এসে আমাকে বলতো যে আপনি যা বলেন আমি করে দিব, কিন্তু এটা যাতে স্যামসাং জানতে না পারে, স্যামসাং এর কথায় আমি কোনো কাজ করব না। তো এই পর্যায়ে সেটা চলে যায়। আর সমস্যা কি হয়, যেমন আমার ইআরপি সফটওয়্যার, এটা দেশে একটা কোম্পানি করেছে, সাউথটেক, কিন্তু টাকাটা নিয়েছে স্যামসাং। স্যামসাং টাকা নিয়ে এটা দেশি কোম্পানিকে দিয়েছে। আপনি বলতে পারেন এটা ভালো হয়েছে একদিক দিয়ে, যে দেশি কোম্পানির ওয়ার্কফোর্স ডেভেলপড হয়েছে, তারা একটা প্রফিট এখানে কোনো শ্রম নাই, শুধুমাত্র দালালি। এবং তার যে রেপুটেশন আমরাই তৈরি করে দিয়েছি, যে তুমি বিদেশ থেকে আসো, তুমি একটা বড় কোম্পানি, তুমি বিদেশ থেকে আসো, তুমি এই টাকাটা নিয়ে যাও। তো এই প্রবলেমগুলি হচ্ছে, যেমন কালচারাল প্রবলেম, যেটা তারা মনে করে ওই ইউনিভার্সিটিতে যাব, ওইখানে গিয়ে ঢুকবো, ইকুইপমেন্ট ইনস্টল করবো, বের হয়ে চলে আসবো, এটা 8 ঘন্টার কাজ। কিন্তু একটা ইউনিভার্সিটিতে গেলে, একটা লোকাল এনভায়রনমেন্টে গেলে, ওইখানে কি কি কালচারাল প্রবলেম থাকতে পারে সেগুলি তারা চিন্তা করে না। হয়তো একদিনের জায়গায় তাকে 2 দিন যেতে হয়, 2 দিনের জায়গায় তাকে 3 দিন যেতে হয়। এই তো তার কস্ট এসকালেশন শুরু হয়। যখনই কস্ট এসকালেশন শুরু হয়, তখন সে এই তল্পা গুটায় তার দেশে চলে যেতে চায়। এবং এটা কি আসে? তার অ্যাটিটিউড কি? তার অ্যাটিটিউড হলো ওয়ান টাইম বিজনেস, আমি ভাই কোনো মতে দেশে চলে যেতে পারলেই হলো। তো এইটা করে তো আমাদের সাথে তার দূরত্ব বাড়ছে, সার্ভিসের কোয়ালিটি ডিটোরিয়েট করছে, কস্ট বেড়ে যাচ্ছে। আরেকটা হলো যেটা, যে আমাদের এখানে বিভিন্ন ধরনের অস্থিরতা থাকে, সামাজিক অস্থিরতা থাকে, রাজনৈতিক অস্থিরতা থাকে। এখন যেটা আইনুল ভাই বললো, করোনার কারণে তারা আসছে না। আমাদের এটা খুব সম্ভব 2015, 14 বা 15 সালের ঘটনা। তো তখন কিছুটা রাজনৈতিক অস্থিরতা ছিল। আমার মালামাল এসে কাস্টমসে পড়ে আছে, সে বলে যে না, আমার এই মালামাল আনতে হলে র্যাবের প্রহরা, পুলিশের প্রহরা সব লাগবে। আমরা তাকে যতই বুঝাই যে যত আমি প্রহরা দিব, তত এটার প্রতি আক্রমণ, এটার প্রতি আকর্ষণ বাড়বে, কাজে আমি প্রহরা ছাড়া আনি। সে বলে না, প্রহরা ছাড়া আনা যাবে না। হোটেল থেকে তার লোকজন বের হবে না, কারণ কি না, বের হলে আমাদের সমস্যা আছে, কোম্পানির অনুমতি নাই, হেডকোয়ার্টারের অনুমতি নাই। এগুলি হলো কালচারাল প্রবলেম। তারপরে হলো কি, যে তারা সবসময়
আমি সবসময় বলি আমার ভেন্ডারদের যে আপনারা কখনো না বললেন না। আমি যখন একটা বিপদে পড়ি তখন স্টার্ট উইথ ইয়েস, দেন ইউ ক্যান এন্ড আপ উইথ নো, কিন্তু স্টার্ট উইথ ইয়েস। এটা সুবিধা কি? সুবিধা হলো যে রাতে আমার ঘুমটা সুন্দর হবে, সকালে এসে আমি আবার পুরানো প্রবলেমে ফিরে যাই, অসুবিধা নাই। আমি আগে টেলিকমে ছিলাম, টেলিটকে চাকরি করতাম, ওখানে দুইটা কোম্পানি ছিল, একটা হুয়াওয়ে একটা সিমেন্স। আপনি অ্যাটিটিউডের তফাৎ দেখেন, যখন আমি সিমেন্সকে বলতাম যে ভাই কাজটা করেন, রাতের বেলা বলে ভাই গাড়ি নাই, গাড়ি পাঠাবেন, হ্যাঁ ঠিক আছে গাড়ি পাঠাচ্ছি। তখন বলে এই রাতে এটা কি কন্ট্রাক্ট আমাকে অ্যালাউ করে কিনা, আমি একটু হেডকোয়ার্টারের সাথে কথা বলি। এদিকে আমার সাবস্ক্রাইবাররা সাফার করছে, কেউ কল করতে পারছে না, ওখানে সে হলো হেডকোয়ার্টারের সাথে কথা বলবে। আর আমি যখন হুয়াওয়েকে বলতাম, সবসময় বলতে আছে ঠিক আছে আপনি চিন্তা করেন না, আপনি ঘুমান, উই আর গোয়িং, উই আর টেকিং কেয়ার অফ ইট। এই যে অ্যাটিটিউডের তফাৎ, আমি আরামে রাত্রে ঘুমাতাম। এটা একটা বিরাট জিনিস। এটা হয়তোবা মানে যারা কাজ করায়, যারা এই ফিল্ডে আছে তারা এটা বুঝবে, কিন্তু যারা এই ফিল্ডে নাই তাদের জন্য এটা বোঝাটা মুশকিল। টেকনোলজি ট্রান্সফার, এটা অবশ্য আমরা ততটুকু ফেস করি নাই, এটা যদিও মুশফিক ভাই প্রেজেন্টেশনে এসেছে, আমরা ওরকম এটা ফেস করি নাই টেকনোলজি ট্রান্সফারের ইস্যুটা। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, এটা প্রচন্ড রকম ছিল, কোরিয়ানরা এরা ইংলিশ বলতে পারে না। 2 নাম্বার হলো যে যেটা আগেও বলেছি কালচারাল প্রবলেম, তাদের এখানে এসে তারা নাইট এনজয় করতে চায়, এখানে আমরা নাইট এনজয়মেন্টের পরিবেশ আমরা দিতে পারি না। কাজেই তারা চায় যত তাড়াতাড়ি এই দেশ ছেড়ে অস্ট্রেলিয়া যাবে, নিউজিল্যান্ড যাবে, তাদের কালচারের দেশে তারা চলে যাবে। যে কারণে কি হয়, ফ্রিকুয়েন্ট শিফট অফ পার্সোনাল। তাদের একজন এক্সপার্ট হয়, আমার কালচারটা একটু বুঝতে শিখে, সে সাথে সাথে আবার চলে যায় হলো অস্ট্রেলিয়ায়। আমাদের এখান থেকে 3বার 4বার চলে গিয়েছে, অথবা তারা দেশে ব্যাক করতে চায়। এগুলি হলো প্রবলেম তৈরি করে। তবে আমি চেষ্টা করতে চাই এভাবে যে আমার সুপারিশ হলো যে লোকাল এই পরিবেশ না চেয়ে, মুশফিক ভাই আপনারা চিন্তা করেন আপনারা কিভাবে ওভারসিজ মার্কেটকে ধরবেন। আমি ব্যক্তিগতভাবে বলি, আমি ছোটখাটো কনসালটেন্সি করি, আমার অর্গানাইজেশনের থ্রুতেই করি, কিন্তু বাইরে যখন আমরা কনসালটেন্সি করি তখন কিন্তু আমরা অনেক কম দামে কাজটা করতে পারি, এবং যদি একটা কোয়ালিটি আমরা দিতে পারি তারা কিন্তু এটাকে অনার করে। আমি গত বছরও করেছি, এই বছরও করেছি, এই বছরও করছি। কাজেই সেটা আমি বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে এবং সেটা প্র্যাকটিস করেই আপনাদেরকে বলছি যে দেশে পরিবেশ না পেলে আপনারা নিজেরা বাইরে যান, নিজেরা বাইরে গিয়ে বাইরের মার্কেট ধরে। এটা হলো 1 নাম্বার। আর 2 নম্বরে আলমাজ ভাইকে আমি একটু বলবো, আমি এর আগেও বলেছি, মুশফিক ভাইকেও বলেছি, যে আমাদের কোম্পানিগুলির একটু আমাদের ইন্টিগ্রিটি, অনেস্টি এবং ডেডিকেশন এটা একটু এনহান্স করতে হবে। আপনি বলতে পারেন যে হ্যাঁ আছে, এই কোম্পানি আছে, সেই কোম্পানি আছে, এই জিনিসটাই আমরা চাই যে আপনারা ক্যাটাগরি করেন। সফটওয়্যার ইন্ডাস্ট্রি, আমি একটা ইআরপি সফটওয়্যার কিনবো, সফটওয়্যার কিনতে হলে আমাকে কিন্তু এই বিশ্বাসটা জন্মাতে হবে যে এই কোম্পানির কাছ থেকে যদি আমি কিনি তাহলে এই কোম্পানি এই কাজটা করতে পারবে। আজকে যদি এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি আপনারা যদি ক্যাটাগরাইজেশন করতে পারতেন তাহলে কিন্তু আমি আমার টেন্ডারেও বলতে পারতাম যে এ ক্যাটাগরির ফার্ম বাদে অন্য কেউ বিট করতে পারবে না। এখন একটা ভালো সফটওয়্যার সে বিট করলো 1 কোটি টাকা দিয়ে, একটা খারাপ কোম্পানি এসে 20 লাখ টাকায় বিট করলো, আমি তো ওই খারাপ কোম্পানিটাকে দিতে বাধ্য। কারণ আপনি বলতে পারেন আপনি স্পেসিফিকেশন ওইভাবে করেন, আমি যতই স্ট্রিনজেন্ট স্পেসিফিকেশন করি কিছুটা থাকে, বেশিরভাগ থাকে সফটওয়্যারের ক্ষেত্রে ট্রাস্টের উপর। কাজে ট্রাস্ট না থাকলে কাজটা করা যায় না। তো সেই জন্য আপনারা যদি ক্যাটাগরাইজেশন করতে পারেন তাহলে আমরা যারা ইউজার বা আমরা যারা প্রকিউরমেন্ট এন্টিটি যারা আছি তাদের জন্য কাজটা অনেক সুবিধার হয়। অনেক অনেক Thank you. ধন্যবাদ। তরিক ভাই, এতটুকুই আপনি বক্তব্য ছিল। আপনার কাছে আবার সময় থাকলে আমি ফিরে আসব। আপনি খুব দুটো ইম্পর্টেন্ট কথা বলেছেন। একটা হচ্ছে যে আমাদের কনফিডেন্স গ্রো করাতে হবে আমাদের লোকাল কোম্পানিগুলোর উপরে, সো দ্যাট যারা প্রকিউরিং এজেন্সিজ আছে, সেটা সরকারি হোক আর বেসরকারি হোক, তাদের সেই আস্থাটা থাকে যে হ্যাঁ লোকাল এই সলিউশনটা আমি যদি নেই তাহলে এটা ভালো কাজ করবে। তবে এখানে আমি আবারও বলে রাখছি, এই আস্থাটা তৈরি করার জন্য একবার তো ইঞ্জিনটাকে স্টার্ট করতে হবে। আমরা যেমন যেটাকে বলি কিক স্টার্ট, একটা মোটরসাইকেল যখন চালানো শুরু করি তার আগে কিন্তু একটা কিক দিয়ে তারপরে স্টার্ট হয় এবং তারপরে কিন্তু ইঞ্জিনটা নিজে নিজে চলে। সেই কিক স্টার্টটা কিন্তু গভর্নমেন্টকে করতে হবে, গভর্নমেন্টকে সেই প্যাটার্নাইজটা করতে হবে। গভর্নমেন্ট যদি একবার কোনো বড় প্রজেক্টে একটা লোকাল কোম্পানি করতে পারে তখন কিন্তু তার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল, এবং সেই প্রজেক্ট যদি ভালোভাবে হয় তাহলে তার প্রতি
ইন্ডাস্ট্রিরও আস্থা, অন্যান্য কোম্পানিরও, প্রাইভেট সেক্টরেরও আস্থা তখন বাড়বে। আরেকটি খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন, এ বিষয়ে আমি এ প্রসঙ্গে আমাদের জনাব মামুনুর রশিদ, ম্যানেজিং পার্টনার পিডাব্লিউসি বাংলাদেশ, তার কাছে একটু জানতে চাইবো যে তরিত ভাই ওনার কথায় বলছিলেন যে এই আস্থার কথাটাই বললাম, আরেকটা জিনিস উনি বলছিলেন যে দেখা যায় অনেক সময় যে লোকাল যে বেস্ট সফটওয়্যারটা সেটা বাদ দিয়ে আমাদের বিদেশি ওয়ার্স সফটওয়্যারটা বা সলিউশনটা আমাদেরকে ইউজ করতে হয়। সো আপনারা পিডাব্লিউসি একটি গ্লোবাল কোম্পানি, অনেক বড় কোম্পানি, ওয়ান অফ দ্য বিগ ফোর, আপনার নানা ধরনের কনসালটেন্সি করে থাকেন, ইভেন প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনও আপনারা করে থাকেন। মামুন ভাই, আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছি যে এক নম্বর কথা, এই কনফিডেন্সটা আমরা কিভাবে আনতে পারি লোকাল কোম্পানিগুলোর উপরে, তাদের সক্ষমতার উপরে। আর 2 নম্বর হচ্ছে যে এই কথাটা যেটা উনি বললেন যে আমি এটা অনেক সময় বলে থাকি বিভিন্ন ফোরামে যে ঠিক আছে, আমার দরকার নেই এখন মার্সিডিজ চড়ার, আমি এখন টয়োটাই চড়ি বা প্রোটনই চড়ি বা মারুতি চড়ি, কিন্তু আগে আমি চড়ি, কোনো মতে আমি যাই, কাজ তো হবে, তারপরে আস্তে আস্তে অটোমেটিক্যালি আমার ক্যাপাসিটি যখন ডেভেলপমেন্ট হয়ে যাবে আমরা নিজেরাই তখন মার্সিডিজ চড়া শুরু করব। সো আমরা যদি এখন কোনোভাবে আমরা যদি একটা কাজ করা শুরু করি, তারপরে আমাদের অটোমেটিক্যালি ক্যাপাসিটি ডেভেলপমেন্ট হয়ে গেলে আমরা ভালো ভালো কাজ আরও করে দেখাতে পারবো। আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি এ ব্যাপারে আপনার মতামত। ধন্যবাদ। প্রথমে আমি বেসিসকে ধন্যবাদ জানাই যে এরকম একটি অত্যন্ত থটফুল বিষয়কে আলোচনায় আনার জন্য। আর দ্বিতীয়, আমার অনেক অনেক কৃতজ্ঞতা মুশফিকুর রহমানের প্রতি, যে উনি খুব সুন্দর একটি প্রেজেন্টেশন দিয়েছেন এবং উনি যথার্থই বলেছেন এগুলো আমাদের মনের কথা। আমি যেহেতু পিডাব্লিউসি তে কাজ করছি প্রায় 6 বছরের মতো, এবং আমরা বাংলাদেশে পিডাব্লিউসি হিসাবে একটা বৃহৎ প্রেজেন্সও রয়েছে, আমাদের বিগ ফোর এর মধ্যে সম্ভবত টেকনোলজিতে আমাদের কাজটির সবচেয়ে এগিয়ে রয়েছে। পিডাব্লিউসি যদিও 172 বছরের পুরনো একটি কোম্পানি, 158টি দেশে কাজ করে আসছে, কিন্তু আমরা কিন্তু প্রায় প্রতিটি দেশেই লোকালি ইনকর্পোরেটেড। সুতরাং আজকে আমি সকল সম্মানিত আলোচকদের 3টি বিষয়ে একটু নজর কাটতে চাই বিফোর directly going to answering the questions posed or raised by esteemed president of BASIS, Mr. Almas. So একটি বিষয় হচ্ছে, কিন্তু আমি বর্তমানেও একটি কোর্স করছি 3 মাস ব্যাপী কলাম্বিয়া বিজনেস স্কুলে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। সেখানে ডিজিটাল বিজনেস স্ট্র্যাটেজির উপরে, সেখানে আমাদের প্রফেসর 2টি কথা বলেছেন যে আগের দিনে সবচেয়ে উচ্চারিত 2টি শব্দ ছিল পৃথিবীতে, ওকে আর কোক। বাচ্চারও কিভাবে জানি কোক জেনে ফেলতো। আর আমরা প্রয়োজনে অপ্রয়োজনে যে শব্দটি বহুল উচ্চারিত হয় সেটি হচ্ছে পৃথিবীর, সারা পৃথিবীতে ওকে। আর আজকের দিনে 2টি বহুল উচ্চারিত এবং বহুল অ্যাকসেপ্টেড শব্দ হচ্ছে, একটি হচ্ছে গ্লোবালাইজেশন, আরেকটি হচ্ছে টেকনোলজি ইন্টারভেনশন অর সলিউশন বিল্ডিং। তো এই যে ট্রান্সফরমেশনটার আলোকে আমি সম্মানিত বক্তাদের মনোযোগ আকর্ষণ করে বলছি, বাংলাদেশ কিন্তু যেটি দ্রুতভাবে ধাবমান, সেটি হচ্ছে গ্লোবালাইজেশন অফ বাংলাদেশ বিজনেসেস, গ্লোবালাইজেশন অফ বাংলাদেশ ইনস্টিটিউশনস, এজ ওয়েল এজ গ্লোবাল অ্যালাইনমেন্ট অফ বাংলাদেশ ইকোনমি। সেই আলোকে আমরা যদি লোকাল বিদেশি এগুলোর মধ্যে প্রচুর পার্থক্য করি, বাংলাদেশ একটা WTOর সিগনেটরি হিসেবে অত্যন্ত সম্মানিত একটি দেশ। সেক্ষেত্রে আমরা আস্থার জায়গাটুকু নষ্ট করব বই গড়ে তুলতে পারবো না। সুতরাং বিদেশি হোক দেশি হোক ভালো কোম্পানি আসতে হবে, সেটা আমি সম্পূর্ণ একমত জনাব মুশফিকুর রহমানের সাথে, যে কারা এটা সক্ষম সেই কোম্পানি আসতে হবে। সেই কারণে আপনারা জানেন পিডাব্লিউসি 172 বছরের পুরনো, 158টি দেশে কার্যরত ফিজিক্যালি কোম্পানি হলো, সকল দেশে পিডাব্লিউসি কিন্তু একটি লোকালি ইনকর্পোরেটেড কোম্পানি। আমরা একটা পার্ট অফ নেটওয়ার্ক। 4টি প্রজেক্টের কথা বলেছেন জনাব মুশফিকুর রহমান, রেলওয়ে, এনবিআর, ল্যান্ড ডকুমেন্টেশন এবং পাসপোর্ট। আমি গভীরভাবে সেই কোম্পানি যারা কাজ করছে তাদের প্রতি সম্মান রেখে বলছি, তারা হয়তো বিদেশি কোম্পানি, তারা আন্তর্জাতিক কোম্পানি কিনা আমার কিন্তু
অবজারভেশন ভিন্ন। তো আমি মুশফিকুর রহমান সাহেবকে বলবো এবং মাননীয় প্রেসিডেন্ট বেসিসকেও বলবো যে there is a silver line difference between বিদেশি কোম্পানি and ইন্টারন্যাশনাল কোম্পানি। গ্লোবাল কোম্পানিগুলো যেখানে রিস্ক এবং কমপ্লায়েন্স প্রসেসের মাধ্যমে যায়, I would very politely contradict with my predecessor speakers যে আপনি কি টয়োটা কিনবেন না মারুতি কিনবেন, দিস ইজ অফ কোর্স ইউর ওন কাইন্ড অফ থিং, কিন্তু এটা আপনার ডিসিশন। বেশিরভাগ প্রজেক্ট কিন্তু কিউসিবিএস পদ্ধতিতে হয়, যেগুলা ডোনার ফান্ডেড প্রজেক্ট। সেই ক্ষেত্রে টেকনিক্যাল কোয়ালিটির উপরে, স্কোরের উপরে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়, কমার্শিয়ালের উপরে কম জোর দেওয়া হয়। এবার আসি লোকাল কোম্পানিগুলোর সাথে কোলাবোরেশন। আমরা পিডব্লিউসির কথা বলতে পারি। পিডব্লিউসিতে আমরা প্রায় 30টির মতো লোকাল কোম্পানির সাথে কাজ করছি, যেগুলো আপনারা তাদের বেশিরভাগই অবশ্যই বেসিসের সদস্য। আরেকটি কথা বলি, আমরা কিন্তু যেটি জনাব মুশফিকুর রহমান খুব সুন্দরভাবে বলেছেন, আমি কৃতজ্ঞতা জানাই, যে লোকাল রিসোর্স ডেভেলপমেন্ট এন্ড মোবিলাইজেশন। আমাদের যে 20-25 জন 30 জন সহকর্মী রয়েছেন, তাদের বেশিরভাগই কিন্তু বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটি গুলোর থেকে এসেছেন, এবং তাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে জিপিআইটি, আমরা, সেবা টেকনোলজিস, আইবিসিএস, প্রাইম্যাক্স, লিডস, এই ধরনের কোম্পানিগুলো। সুতরাং আমরা কিন্তু ট্যালেন্ট ডেভেলপমেন্ট, লোকাল ট্যালেন্ট হার্নেসিং এর উপরে প্রচন্ড জোর দিয়ে আসছি। আর যে জিনিসটি হচ্ছে যে আমরা, আপনারা বলেছেন যে আমরা কি যে কোনো কিছু দিয়ে দিচ্ছি কিনা লোকজনের কাছে, আমরা কোনো সফটওয়্যারও ডেভেলপ করি না কিংবা বিক্রয় করি না, আমরা তেমনটি কোনো হার্ডওয়্যারও বিক্রি করি না। আমরা, জনাব আলমাস কবির যথার্থই বলেছেন, আমরা মোস্টলি ইমপ্লিমেন্টেশন পার্টনার। সেই ক্ষেত্রে আমরা যেমন রিস্ক এন্ড কমপ্লায়েন্স এবং প্রসেস এবং রেপুটেশনাল রিস্ক নিয়ে সর্বোচ্চ করে থাকি, দাম দিয়ে থাকি, সেই সাথে আমরা স্থানীয় শিল্পকে উৎসাহিত করানো আমাদের ভ্যালু চেইনের ওর ভ্যালুজের একটি অংশ। আপনাদেরকে যদি একটুখানি বলি, আমরা বিগত 6 বছরে, ঠিক 6 বছর না, বিগত ধরেন 15 বছরে আমরা যে টেকনোলজি ড্রিভেন কিংবা আইটিএস প্রজেক্ট গুলো ইমপ্লিমেন্ট করেছি, সেক্ষেত্রে আমাদের সহযোগী ছিল লজিক ফোরাম, সিনেসিস আইটি, বিজনেস অটোমেশন, এসএস সলিউশন, ডিজিকন, টেকনো হেভেন, আইএফসি, অকুলেন্ট, আমরা, এফজেড টেকনোলজিস, ওমেগা, টেকবেলি, লিডস, ট্রাস্টায়রা, সেবা টেকনোলজিস, স্মার্ট, ফ্লোরা, থাকরাল, ইএসএল, ফিউশন, সফটলিংক, স্কোয়ার, আইবিসিএস, প্রাইম্যাক্স এন্ড ব্রেইন স্টেশন। এই লিস্টে রেখে আপনাদের অবশ্যই মনে হচ্ছে, বিশেষ করে আমার অনুস্প্রতিম ভাই মুশফিকুর রহমান সাহেব অবশ্যই বলতে হবে যে আমরা কিন্তু একটু ভিন্ন দৃষ্টি দাবি করি এবং ভিন্ন রেসপেক্ট বোধহয় কমান্ড করি। আরেকটি বিষয় আমার একটি ভাই একজন বলেছেন যে সিমেন্স এবং হুয়াওয়ে, সেই ক্ষেত্রে আপনাদেরকে যেটা শুরুতে আমি বলেছি, একটি গ্লোবাল কোম্পানি আর একটি রিজিওনাল কোম্পানি কিন্তু এক হবে না। প্রায় 3 বছর আগে আমার কাছে একটি লোকাল টেকনোলজি কোম্পানি, তারা খুবই বড় কোম্পানি বলে আমি জানি, তাদের কর্ণধার মহোদয় এসেছিলেন যে তাদেরকে কেন আমরা সম্পৃক্ত করছি না একটি সরকারি, একটি মন্ত্রণালয়ের একটি বিশেষ প্রজেক্টে, টেকনোলজিক্যাল ট্রান্সফরমেশন প্রজেক্টে, ডেভেলপমেন্ট পার্টনার ফান্ডে। তখন আমি বললাম অবশ্যই আমরা আপনাকে নিতে চাই, কিন্তু আপনার ক্রেডেনশিয়াল জমা দিন। উনি আমাকে করলেন কি, ওই মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের সাথে একটি ডিনারের আয়োজন করে আমাকে আহ্বান করলেন যে আপনার সকল সমস্যার সমাধান করে দিব, মন্ত্রীর সাথে আপনি ডিনারে যোগ দিন। আমি ওনাকে ছোট্ট করে একটা মেসেজ পাঠালাম হোয়াটসঅ্যাপে, যে আমি যদি ওই মন্ত্রী মহোদয়ের সাথে ডিনারে যাই, এই প্রজেক্ট যেহেতু আমরা ইমপ্লিমেন্ট করছি, ফরেন করাপ্ট প্র্যাকটিস অ্যাক্ট বলতে একটি অ্যাক্ট রয়েছে, এখানে মাননীয় প্রধান অতিথি এবং সরকারি কর্মকর্তারা মহোদয়রা অবশ্যই জানেন, আমার গলা কেটে ফেলবে আমার পিডব্লিউসি নিয়োগ কিংবা আমাদের হেডকোয়ার্টার। সো এই যে বিষয়গুলো, গ্লোবাল কোম্পানি, রিজিওনাল কোম্পানি, লোকাল কোম্পানির
আমি কাউকে ছোট করতে চাই না, হেয় প্রতিপন্ন করতে চাই না, কিন্তু আমাদের কিন্তু গ্লোবাল স্ট্যান্ডার্ড রেপুটেশন। আপনারা যাই বলুন না কেন, কোন কোম্পানি কি করছে, কে রাতে কাজ করবে দিনে কাজ করবে, আমরা কিন্তু 172 বছরে যে রেপুটেশন বিল্ড আপ করেছি, আমি একটি দেশে 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 5 মিলিয়ন, 50 মিলিয়ন ডলার রেভিনিউ করার জন্য সেই রেপুটেশনকে আমি ডেন্টেড করতে পারবো না। সুতরাং এটা আমাকে কেউ অ্যালাউ করে নাই। আমার 3 লক্ষাধিক সহকর্মী যারা 158 দেশে কর্মরত রয়েছেন, তাদের কারো কাজের মাধ্যমে যদি কোথাও প্রমাণিত হয় যে আমি কোথাও দুর্নীতির আশ্রয় নিয়েছি, কিংবা আমার যে লোকাল পার্টনার ছিল সে কোথাও কোনো পত্রিকায়, কোনো জায়গায়, কোনো গণমাধ্যমে এসেছে যে সেই কোম্পানিটি অতীত কাজের সময় তার মধ্যে কাজের বাস্তবায়নে দুর্নীতির গন্ধ পাওয়া গিয়েছিল, সেই ক্ষেত্রে কিন্তু আমি কোনো অধিকার রাখি না 172 বছরের গড়ে তোলা ইতিহাসে, রক্ত ঘাম শ্রমে গড়ে তোলা ইতিহাসকে ডেন্টেড করা। সেই ক্ষেত্রে আমি 50 মিলিয়নের ডলারের ব্যবসাও বাংলাদেশে করতে চাই না, এবং আই এম অ্যাজ প্রাউড অ্যাজ দ্যাট ইন সেইং সো, বিকজ আই রিপ্রেজেন্ট দ্য legacy where I do maintain the tremendous commitment towards harnessing local talent, encouraging technology transfer, encouraging success transfer. At the same time, আমার যে সমস্ত পার্টনার রয়েছে 30 জনের নাম আমি আপনাদেরকে বললাম, আপনারা মোস্ট ওয়েলকাম। আমরা আরো রিক্রুট করতে চাই লোকাল ট্যালেন্ট, এবং আপনারা প্রত্যেকে ফ্রিলি রিকমেন্ড করেন আমাদের হিউম্যান ক্যাপিটালের কাছে। আমরা অবশ্যই নিতে পারবো, এবং আমরা এই কোভিড কালে আমাদের শিক্ষা হয়েছে যে আমরা বিদেশ থেকে এক্সপার্ট এনে লোকাল টেকনোলজি প্রজেক্ট ডেলিভার করতে পারবো না। সেই জন্যই আমরা আরো রিক্রুট করতে চাই, আরো ডেভেলপ করতে চাই। আরেকটি কথা বলেই শেষ করব, লোকাল কোম্পানিগুলোতে কিন্তু প্রচুর টার্নওভার হয়। লোকাল কোম্পানিগুলো যদি ব্র্যান্ড না হতে পারে, তাহলে কিন্তু তাদের কাছ থেকে লোকেরা জিনিস কিনবে না। সেই ক্ষেত্রে আমি প্রতিবার আইটি এক্সপো কিংবা ডিজিটাল এক্সপোজিশনে যে কথাটুকু বলে আমার বক্তব্য শেষ করি, সেটা হচ্ছে লুকের দা অ্যাপারেল ইন্ডাস্ট্রি, যেখানে মেড ইন বাংলাদেশ এত সম্মানের জায়গা দখল করেছে, সেই জায়গাটুকু যদি আমরা দখল করতে চাই, অ্যাপারেল ইন্ডাস্ট্রি জিএসপি সুবিধার জন্য কিংবা নর্থ আমেরিকান মার্কেটে ঢোকার জন্য যেই ধরনের কমপ্লায়েন্স করে থাকে, আমাদের আইটি ইন্ডাস্ট্রি যদি সেই ধরনের কমপ্লায়েন্স করে, অবশ্যই তাদের ভবিষ্যৎ অনেক অনেক ভালো হবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ মামুন রশিদ ভাই, এবং আমরা জেনে অত্যন্ত আনন্দিত হলাম যে পিডব্লিউসির মতো একটি বড় গ্লোবাল কোম্পানি, তারা আমাদের বাংলাদেশের অনেকগুলো, আপনি প্রায় 30টার কথা বললেন, অনেকগুলো লোকাল কোম্পানির সাথে পার্টনারশিপে অনেকগুলো কাজ করেছে। আমরা আশা করব যে এই ধরনের কোলাবোরেশন চালু থাকবে, এবং আজকের সেমিনারের এটাই আসলে আমাদের বলার উদ্দেশ্য যে ঠিক আপনারা যেভাবে করছেন, আপনারা হয়তো মানে বাইরে থেকে হয়তো কনসালটেন্ট নিয়ে আসছেন, বাইরে থেকে হয়তো কিছু টিম নিয়ে আসছেন, কিন্তু একই সাথে লোকাল কোম্পানিগুলোকেও আপনারা সেখানে সম্পৃক্ত করছেন। আমাদের ঠিক একই বলার এই উদ্দেশ্য ইন্ডাস্ট্রির পক্ষ থেকে, যে বাইরে থেকে আমরা শিখতে চাই, বাইরের বেস্ট প্র্যাকটিসেসগুলো আমরা শিখতে চাই, বাইরের টেকনোলজিগুলো আমরা জানতে চাই, নলেজগুলো আমরা ট্রান্সফার করতে চাই, কিন্তু একই সাথে যদি আমাদের লোকাল কোম্পানিগুলোকে আরও বেশি করে আমরা সম্পৃক্ত করতে পারি, তাহলেই এই ট্রান্সফারটা অনেক বেশি সাকসেসফুল হবে। সো আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ এই ধরনের অ্যাপ্রোচ নেওয়ার জন্য ওয়ান অফ দ্য বিগ ফোর পিডব্লিউসির পক্ষ থেকে। এরপরে আমাদের সাথে আছেন জনাব মোহাম্মদ তারেক বরকতুল্লাহ, উনি ডাইরেক্টর সি অপারেশনস এবং সিকিউরিটি এবং ডাইরেক্টর ডেটা সেন্টার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। তারেক ভাই, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, আপনি তো আমাদের আসলে অনেকগুলো দেশি এবং বিদেশি প্রজেক্ট বাস্তবায়ন করেছেন, এবং এর মধ্যে সবই বোধহয় ছিল বা বেশিরভাগই ছিল হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড, আইটি ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড, এবং এখন বর্তমানে যে জিআরপি, যেটা গভর্নমেন্ট রিসোর্স প্ল্যানিং, যে বড় একটা সফটওয়্যার প্রজেক্ট চলছে, সেটার সাথে আপনি খুব সরাসরিভাবে জড়িত, এবং এজন্য কিন্তু আমরা সরকারকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাদের লোকাল কোম্পানিগুলোর উপরে আস্থা রাখার জন্য। এই বিষয়, এখানে যে লোকাল কোম্পানিদের সাথে আপনারা কাজ করছেন, এ বিষয়ে আপনার অভিজ্ঞতা জানতে চাই, এবং একই সাথে আমরা জেনেছি যে টিয়ার 3 ডেটা সেন্টার আপনারা লোকাল কোম্পানিকে দিয়ে করেছেন, আবার টিয়ার 4 যেটা, সেটা আপনারা বিদেশি কোম্পানিকে দিয়ে করেছেন। এ বিষয়ে আপনার অভিজ্ঞতার যে ডিফারেন্স, সেটা আপনি জানতে চাচ্ছি।
তারেক বরকতুল্লাহ মহোদয়। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে সম্মান রেখে আমি কিছু বিষয় বলছি। আসলে যে কোনো কাজ করতে হলে নিজস্ব মানে কাজ বুঝে নেওয়ার ক্যাপাসিটি থাকতে হবে, আদারওয়াইজ আপনার মানে বেস্ট অফ দ্য বেস্ট কনসালটেন্টও আপনাকে চিট করবে। এর মধ্যে পিডব্লিউসি থেকেও আমরা মানে বেশ কয়েকবার মানে প্রবলেমে পড়েছি, তারা অন্য দেশের রিপোর্ট কাট অ্যান্ড পেস্ট করে দিয়ে দিয়েছে, পরে যখন ধরা পড়ছে তখন তারা কান্নাকাটি করেছে। এরপরেও ওই যশোরের ডেটা সেন্টার ডিজাইন করার সময় তারা ভুলভ্রান্তি করেছে। খুব ক্লোজলি কনসালটেন্টদেরকে ওয়াচ করতে হয়। সুতরাং মানে মানে পিডব্লিউসি 172 বছরই হোক বা 1000 বছরের হোক, কিন্তু মানে আপনি আপনার কাজ আপনার মতো করে বুঝে নিতে হবে, এটা হলো সবচেয়ে প্রথম শর্ত। আর আরেকটা বিষয় হলো, আমরা যখন জিআরপিটা করি তখন আমরা একটা দেখি যে বাংলাদেশে ইআরপির কোনো জনবল নাই। আর আরেকটা বিষয় আমরা লক্ষ্য করেছিলাম যে আমাদের একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রির মধ্যে বড় একটা ব্যবধান রয়েছে। তো আমরা এইখানে ঢাকা ইউনিভার্সিটির আইবিএ, বুয়েট এবং ইন্ডাস্ট্রিকে তিনটা কম্বিনেশনটা নিয়ে ইআরপি তে আগাই। এবং এতে আমরা প্রথম দিকে ইন্টারন্যাশনাল যারা ইআরপি যারা ব্যবসা করেন তাদের কাছ থেকে প্রচুর বাধা পেয়েছি। আমাদের প্রতিমন্ত্রী এবং আইসিটি অ্যাডভাইজারকে ধন্যবাদ, ওনারা এই বিষয়ে মানে আমার সাথে একমত হয়ে এবং এই এটা লোকাল ইন্ডাস্ট্রি থেকে এই কাজটা করার জন্য মানে উৎসাহ দিয়েছেন। তো এখানে আমাদের যে ইস্যুস গুলা ছিল, প্রথম দিকে একটা ইস্যু ছিল যে একটা কোম্পানি যে কাজ পায় এটা সে একা করতে পারছিল না, কারণ আমাদের যে রিসোর্সেস এটা ঠিক সেই পরিমাণ নাই যে পরিমাণ আমার রিকোয়ারমেন্ট রয়েছে। এজন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কন্টিনিউয়াস গাইডেন্স এবং হেল্প করে ওই জনবলকে রেডি করে কাজটা করা হচ্ছে। এবং পরবর্তীতে বেসিসের সবকটি সংগঠন একত্রে মিলিত হয়ে এই কাজটা উঠানোর জন্য আগ্রহ প্রকাশ করেছে এবং তারা একত্রে কাজ করছে এবং তারা একত্রে কো ক্রিয়েট নামে একটা কোম্পানি ফর্ম করেছে যেখানে ফুল বেসিসের একটা সাপোর্ট রয়েছে। হ্যালো, হ্যাঁ, তো এই জায়গায় যে জিআরপির যে প্রবলেম যেটা ছিল সেটা অনেকাংশে দূর হয়েছে। আর এর আগে যে বক্তা যেটা বলছিলেন যে বিদেশি ইআরপি আনলে লোকাল কাস্টমাইজেশন করা যায় না, প্রতিটা চেঞ্জের জন্য মানে টাকা লাগে। যেহেতু কাস্টমাইজেশন বাইরের ইআরপি তে আর আমাদের বিজনেস রুলস এক না, আমি বিশেষ করে বলবো যে আমাদের যে ধরেন আজকে ট্যাক্স হলো 10 টাকা, পরের দিন যদি 20 টাকা ট্যাক্স হয় তাহলে কিন্তু স্যাপ যেটা ইমপ্লিমেন্ট করা আছে বিজনেস রুলস এর সাথে আলাদা করা নাই, ফুল স্যাপের মধ্যে কোডিং করতে হয়, যার কারণে কস্ট অনেক বেশি। তো আমাদের লোকাল যে জিআরপি হয়েছে সেখানে বিজনেস রুলস গুলি আমাদের মতো করে আলাদা করা আছে, যখন যেটা চেঞ্জ হবে যেদিন থেকে চেঞ্জ হবে ওগুলি ইমপ্লিমেন্ট করা সম্ভব। এটা একদিক দিয়ে গেল। আরেকটা যে মানে আমাদের কিছু গুণগত মান ইমপ্রুভ করতে হবে। এই যে সফটওয়্যার যেটা সাপ্লাই হলো ডেভেলপ হলো, পরবর্তীতে যে মেইনটেনেন্স এটার জন্য যে অ্যানুয়াল মেইনটেনেন্স কন্ট্রাক্ট করতে হবে, এই জায়গাটাতে সিপিটিউর কিছু কাজ করা দরকার আছে এবং এই বিষয়টা ওই পাবলিক প্রকিউরমেন্ট রুলস এর অন্তর্ভুক্ত প্রয়োজন। আরেকটা দরকার হবে সেটা হলো ইন্ডাস্ট্রিতে যে আমাদের যে জনবল কাজ করছে এদের মানে ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন দরকার এবং কোয়ালিটি কন্ট্রোল দরকার। আমি মাননীয় পরিকল্পনা মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি যে উনি ওনার উৎসাহে এবং ওনার অনুমোদন ক্রমে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সফটওয়্যার কোয়ালিটি টেস্টিং সেন্টার স্থাপিত হয়েছে এবং সেটি ইন্টারন্যাশনাল টিআইএমএম লেভেল 5 সার্টিফাইড, যেটা এই দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র সার্টিফাইড ল্যাব। তো এটাও মানে আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রিকে মানে গুণগত মান সম্পন্ন কাজ সরবরাহ করতে মানে কাজ সহায়তা করবে। আর ছোটখাটো মানে ডিস্টারবেন্স তো হবেই, এটা আমাদেরকে একত্রে কাজ করতে হবে এবং এই মানে এই জিনিসটাকে উঠাতে হবে। আর আমাদের সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস
এটা কিন্তু সারা পৃথিবীতে সার্ভিস প্রয়োজন। ইন্ডিয়ার দিকে তাকান, ওরা কিন্তু খুব বেশি কিন্তু সফটওয়্যার তৈরি করে না, তারা অরাকল, স্যাপ, বিভিন্ন জিনিসের সার্ভিস ওয়ার্ল্ড ওয়াইড প্রোভাইড করে। আমাদেরকেও কিন্তু এরকম সার্ভিস প্রফেশনাল গুলা তৈরি করতে হবে বেসিসের আন্ডারে, এবং লোকাল যে কাজগুলো আছে তাদেরকে দিলেই তারা এই কাজগুলা শিখতে পারবে। এবং এখানে বিদেশি এবং লোকালকে কিভাবে একত্রে কাজ করার জন্য মানে লেভেল প্লেইং গ্রাউন্ড তৈরি করা হবে, সেটা ওই আইনের মধ্যে কিছু সংযোজন বিয়োজন করা প্রয়োজন হতে পারে, যেটার জন্য আরো প্রচুর মিটিং এবং ডিসকাশন দরকার। থ্যাংক ইউ। জি, অনেক ধন্যবাদ তারেক বরকতুল্লাহ ভাই, আপনি বেশ কিছু ইম্পর্টেন্ট কথা বলেছেন। একটা কথা আমি আরেকবার আপনার কথাটাই আমি রিইটারেট করতে চাই, যে লোকাল সফটওয়্যারের একটা বড় সুবিধা হচ্ছে, বা লোকাল কোম্পানির সম্পৃক্ততা একটা বড় সুবিধা দেয় ক্লায়েন্টকে, সেটা হচ্ছে যে ইট ক্যান বি ইজিলি কাস্টমাইজেবল। যে যখন আপনার কাস্টমাইজেশন দরকার ছোটো খাটো বিভিন্ন ধরনের, সেটা কিন্তু খুব ইজিলি করা যায়, যেটা অনেক সময় আমরা দেখেছি যে বিদেশি সফটওয়্যারগুলোতে সেটা করা যায় না, অথবা সেটা করা ব্যয় সাপেক্ষ হয়ে যায়, সময় সাপেক্ষ হয়ে যায়, তাদের সাথে কন্ট্যাক্ট করতে হয়। এই ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আরেকটি কথা তারেক ভাই বলেছেন, যে একটা উদাহরণ দিয়ে বলেছেন যে যেটা গভর্নমেন্ট রিসোর্স প্ল্যানিং, যে জিআরপি প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে সেখানে মানে সরকার থেকে, এবং যেটা বলেছেন যে বেসিসের অনেকগুলো সদস্য কোম্পানি একসাথে হয়ে তারা একসাথে কিন্তু এই কাজটা করছে, যেহেতু এটা সবচেয়ে বড় একটা প্রজেক্ট। সো কথাটা হচ্ছে যে সেটাই, যে যদি একটি লোকাল কোম্পানির উপরে আপনার আস্থা কম থাকে বা মনে হয় যে তারা সক্ষম না, তখন কিন্তু মাল্টিপল লোকাল কোম্পানি একসাথে হয়ে একটা জয়েন্ট ভেঞ্চার করে, কনসোর্শিয়াম করে তারা কিন্তু কাজটা করতেই পারে, এবং এই প্রমাণ কিন্তু আমরা বারবার রেখেছি। আমি এখন আসতে চাচ্ছি আমাদের বুয়েটের সিএসি ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্রফেসর ডক্টর AKM আশিকুর রহমান তার কাছে। প্রফেসর রহমান, আমরা জানি যে বুয়েট সরকারের, এবং তারেক ভাইও বললেন যে এই জিআরপি প্রকল্পতেই বুয়েট কনসালটেন্ট হিসাবে ছিল। সো এই ধরনের অনেকগুলো প্রকল্পতে, বড় বড় প্রকল্পতে আপনারা কিন্তু কনসালটেন্সি প্রদান করে থাকেন এবং নানা ধরনের পরামর্শ দিয়ে থাকেন আপনারা। এই আপনার কি মনে হয় যে এই যে আপনারা যে প্রকল্পগুলো আপনারা পরামর্শ দেন, সেখানে আমরা এই যে অগ্রাধিকার দেওয়ার কথা বলছি, লোকাল কোম্পানিগুলোকে অগ্রাধিকার দেওয়ার কথা বলছি, এখানে আপনাদের অ্যাজ আ কনসালটেন্ট, বুয়েট অ্যাজ আ কনসালটেন্ট, আপনাদের কি ধরনের ভূমিকা ছিল বা সামনে থাকতে পারে? ধন্যবাদ, থ্যাংক ইউ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। তো তারেক ভাইয়ের ওখান থেকে আমি শুরু করি যে জিআরপি প্রজেক্টে উনি বলেছেন যে অনেক ক্ষেত্রে বুয়েট কনসালটেন্ট হিসেবে কাজ করেছে, এবং শুরুতে সেই রকম দক্ষ জনবল ছিল না, কিন্তু অনেক দিন ধরে লেগে থেকে জিরো থেকে এটাকে ট্রেনিং করিয়ে আমরা কিন্তু ওই পর্যায়ে নিয়ে যেতে পেরেছি। তো এখানে একটা জিনিস পরিষ্কার যে অনেক ক্ষেত্রে হয়তো দক্ষ জনবল আমাদের সেই পর্যায়ে নাই, হয়তো আমি জানি না, সফটওয়্যার ফার্মগুলোকে টোটাল সার্ভে করলে হয়তো অনেক কিছু বেরিয়ে যাবে। এর একটা প্রধান কারণ কিন্তু দেখা যায় যে আমাদের যে ছেলেপেলেরা, বিশেষ করে বুয়েটের সিএসসি ডিপার্টমেন্ট থেকে যারা পাশ করে, তারা কিন্তু চলে যায় বিভিন্ন আমেরিকা, কানাডা, এইসব জায়গায় তারা চলে যায় এবং দে ডোন্ট কাম ব্যাক। ওয়াই ইজ দ্যাট? কারণ আসলে তারা দেশীয় লোকাল মার্কেটে অপরচুনিটি দেখতে পাচ্ছে না, কারণ আসলে দেশীয় সেই সিরিয়াস সফটওয়্যার, চ্যালেঞ্জিং সফটওয়্যার, এইরকম জিনিসগুলো, সেই যে লার্জ স্কেল এরকম একটা সফটওয়্যারে সে প্রজেক্ট লিডার হিসেবে কাজ করবে, সে কন্ট্রিবিউট করবে, সেই স্কোপটা যখন সে দেখে না, সেখানে গেলে দেখতে পাচ্ছি যে গুগলে সে কাজ করতে পারে বা অন্য জায়গায়ও কাজ করতে পারে এবং অনেক কন্ট্রিবিউশন আছে, তো তখনই কিন্তু আর ফিরে আসার ব্যাপারটা থাকে না। সো আমাদেরকে অবশ্যই একটা বিশাল মার্কেট অপরচুনিটি ক্রিয়েট করতে হবে একটা কিক স্টার্ট দিয়ে, এবং দেখা যাবে যে তখন তারা এসে কিন্তু এটাকে আরো চাঙ্গা করে তুলবে এবং অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে। সো দিস ইজ নাম্বার ওয়ান, বিকজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আসলে লোকাল সফটওয়্যার কোম্পানিগুলোর উপরে যে কনফিডেন্স, সেটা গ্রো না করলে ম্যানেজমেন্ট কিন্তু সবসময় ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোকে কেন প্রেফার করে, বিকজ দে ফিল কমফোর্টেবল, রাত্রে আরামে ঘুমাতে চায়। সো যদি লোকাল ইয়েকে দেয়, হয়তো এক্সপিরিয়েন্স কম ইত্যাদি দেখে সাকসেসের ব্যাপারটা হয়তো অত সহজে দেখতে পারে না, এটা একটা বিশাল ব্যাপার। তারপর আরেকটা বিষয় যে জিআরপি প্রজেক্টে আপনারা দেখেছেন, শুনেছেন যে কতগুলো কোম্পানি জয়েন্ট ভেঞ্চারে এক হয়েছে, আলটিমেটলি কাজ করেছে। সো এটা একটা কাজ পাওয়ার পরে তারা কিন্তু এক হলো, কিন্তু অনেক ক্ষেত্রেই আমার মতে
লোকাল কোম্পানিগুলো কিন্তু এখনো কাজ ছাড়াই এক হয়ে যেতে পারে। কিভাবে সেটা আমি বলছি যে আমরা ব্যাংকিং সেক্টরে অনেক কাজ করেছি এবং ব্যাংকিং সফটওয়্যার গুলো দেখেছি, T24, তারপরে আরো অনেক সফটওয়্যার গুলো আছে, সবগুলো কিন্তু বাইরে থেকে আনা এবং হিউজ টাকা সেখানে কিন্তু চলে যাচ্ছে। কিন্তু এই লোকাল ইন্ডাস্ট্রি গুলো যদি একটা লার্জ স্কেল ব্যাংকিং সফটওয়্যার অলরেডি তৈরি করা শুরু করে এবং একটা পর্যায়ে নিয়ে যাওয়ার পরে তারা যদি ব্যাংকগুলোকে এটা ডেমো করে, ইভেন গভর্নমেন্ট পর্যায়ে সহায়তাও চায়, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে ব্যাংকগুলো কিন্তু এই সফটওয়্যার গুলো তখন তারা ইউজ করা শুরু করবে এবং অটোমেটিক্যালি সেই যে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, তারা যে সব কতগুলো কোম্পানি এক হয়ে কাজ করবে, তখন কিন্তু একটা ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, তখন কিন্তু দ্রুত চলে আসবে এবং একটা বিরাট মার্কেট কিন্তু এখানে আমাদের প্রায় 70-70টার উপরে ব্যাংক আছে। সো সেই ক্ষেত্রে কিন্তু একটা বিশাল ভূমিকা রাখবে। তো এখন বর্তমান যে অবস্থা তাতে আমি সাজেস্ট করবো যে একটা ব্লেন্ডেড এনভায়রনমেন্ট দরকার এবং অ্যাজ এ কনসালটেন্ট আমরা কিন্তু এই দুটোর মধ্যে একটা ব্রিজ তৈরি করে দিতে পারি। দেখা যায় যে একটা ল্যাঙ্গুয়েজ প্রবলেম বা ইত্যাদি ইত্যাদি, তখন লোকাল কোম্পানি এঙ্গেজড হলো এবং লোকাল কোম্পানির সাথে অনেক ক্ষেত্রে ইন্টারন্যাশনাল কোম্পানি অনেক সময় কিছুটা বিরোধিতা থাকে, উই ক্যান বি দ্য মিডল ম্যান, আমরা অ্যাজ এ কনসালটেন্ট আমরা মাঝখানে থেকে কিন্তু হয়তো সমন্বয় করতে পারি। এবং বিদেশি কোম্পানির পক্ষে কিন্তু একটা সফটওয়্যারের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস ইজ ভেরি ডিফিকাল্ট, কারণ আমাদের নর্মাল লোকের কাছে গিয়ে আসল রিকোয়ারমেন্ট গুলো বুঝে নিয়ে এসে দেন সেই সফটওয়্যারটা সাকসেসফুলি বানানো, সেটা কিন্তু অলরেডি ভেরি ডিফিকাল্ট হয়ে যায়। অনেক ক্ষেত্রে তারা তাদের দেশের সফটওয়্যারটা আমাদেরকে খাইয়ে দেওয়ার একটা চেষ্টা করে। তো এইরকম ভাবে একটু চিন্তা করলে আমার মনে হয় যে জিনিসগুলো আগাতে পারে। সো আমি হয়তো আর সময় নিব না, আমরা অলরেডি অনেক কথা শুনেছি। থ্যাংকস ফর গিভিং মি দ্য অপরচুনিটি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি বেশ এনকারেজিং কিছু কথা বলেছেন এবং আপনার সাজেশন আপনি দিয়েছেন যে কোনো প্রজেক্ট ছাড়াই যদি কোলাবোরেশন করা যায় বা কোনো জয়েন্ট ভেঞ্চার করা যায় কোম্পানিগুলো, তাহলে কিন্তু তাদের শক্তিটা আরও বেড়ে যায়, সক্ষমতা আরও অনেক বেড়ে যায়। সো প্রফেসর আশিকুর রহমান, আপনাকে আবারও অনেক ধন্যবাদ আপনার মতামতের জন্য। আমরা এখন একটু সরকারের কাছ থেকে শুনতে চাইব। প্রথমেই আমি অনুরোধ জানাচ্ছি আমাদের আইসিডি ডিভিশনের অ্যাডিশনাল সেক্রেটারি, উনি কি আছেন? সঞ্জিদা সোভান, আপনি? হ্যাঁ, জি। সো আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে আপনি যেগুলো শুনলেন, যে পরামর্শগুলো, কিভাবে আমরা আমাদের এই সম্পৃক্ততা, লোকাল সম্পৃক্ততা আরও বাড়াতে পারি এই বিদেশি প্রকল্পগুলোতে, এবং এই ব্যাপারে আইসিডি ডিভিশন কোনো ভূমিকা নিতে পারে কিনা? যখন অন্যান্য মন্ত্রণালয় বা এজেন্সিতে কাজগুলো হয়, আইসিটি ডিভিশন কোনো রকমভাবে একটা ভূমিকা নিয়ে যে লোকাল পার্টিসিপেশন এনশিওর করার ব্যাপারে এটা নিতে পারে কিনা, এ ব্যাপারে আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি। আপনার মাইকটা বোধহয় মিউট করা আছে, মাইক্রোফোনটা। জি, শোনা যাচ্ছে, একটু জোরে বলবেন। আচ্ছা, ধন্যবাদ আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য। আসলে আমরা যদি টেন্ডার নিয়ে কথা বলি, বিশেষ করে ইন্টারন্যাশনাল টেন্ডার কিংবা আজকের যে প্রেক্ষাপটে আমরা কথা বলছি, তাহলে আমাদেরকে একটু লিগ্যাল এন্টিটি গুলো নিয়ে একটু কথা বলা দরকার, যে এখানে কোনো ব্যারিয়ার আছে কিনা কিংবা অপরচুনিটি গুলো অলরেডি আছে কিনা। তো তাহলে সেখান থেকে আমরা আইসিটির কিছু করণীয় আছে কিনা সেগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি। যেমন আমাদের একটা লিগ্যাল এন্টিটি আছে, আমরা সবাই জানি যে পিপিএ আছে, পিপিআর আছে, এবং পিপিএ কিন্তু করাই হয়েছে, সেখানে কিন্তু বলাই হয়েছে যে ব্যক্তির প্রতি যারা ক্রয় কার্যে অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের প্রতি সম আচরণ ও অবাধ প্রতিযোগিতা নিশ্চিত করার কথাটা এখানে আইনের শুরুতেই বলে দেওয়া হয়েছে। তো তার মানে অবাধ প্রতিযোগিতার কথা যখন আমরা বলছি, তখন এখানে লোকাল ইন্টারন্যাশনাল দুটো পার্টিসিপেশনকেই আমরা এনকারেজ করব। অবশ্যই আমরা দেশীয় ইন্ডাস্ট্রিগুলোকে আরো বেশি, ভেন্ডারগুলোকে আরো বেশি এনকারেজ করব, কিন্তু সেটার জন্য আমাদের বাধা আছে বলে ওরকম দেখি না। যেটা দেখি যে আমাদের একটা জায়গায় খালি বলা আছে পিপিএতে যে কোনো চুক্তি যেগুলো হচ্ছে, বিশেষ করে বিদেশি সংস্থা কিংবা রাষ্ট্র কিংবা সংস্থাগুলোর সাথে, তাহলে যদি চুক্তিতে কিছু বলা থাকে, তা আমার মনে হয় যে এখানে নেগোসিয়েশনের একটা সুযোগ আছে, যে আমরা নেগোশিয়েট করতে পারি এই ক্ষেত্রে। আরেকটা কথা হচ্ছে যে প্রতিযোগিতা কিন্তু সবসময় খুব সুষম হওয়া উচিত, যে যারা প্রতিযোগিতা করতে চাচ্ছেন তাদেরকে আসলে আরেকটু
কি বলবো, নিজেদের ক্যাপাসিটি অথবা নিজেদের অবস্থানটাকে আরেকটু সুসংহত করা প্রয়োজন। অবশ্যই এখানে সরকারের ভূমিকা আছে, যেমন ওদের ক্যাপাসিটি কি করে বিল্ড করা যায় কিংবা তাদেরকে আরো স্ট্রেনথেন করা যায়। এবং আমাদের যে ডেটা প্রোটেকশনের কথাটা আপনি বললেন, আমি মনে করি এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এবং এই ডেটা প্রোটেকশনটাও তারা কিভাবে আমাদেরকে সেল করতে পারে, এই আইডিয়াটা আমাদের কাছে সেল করতে পারে, সেটা একটা বড় বিষয়। আর আমার কাছে মনে হয় এই পর্যন্ত আরেকটা যেটা বলছিলাম যে পার্টিসিপেশনের জন্য ওদেরকে মানে যারা এখানে আছেন অবশ্যই এই শিল্পগুলোকে আমরা এই জন্যই দিব যে এটার সাথে এমপ্লয়মেন্টের একটা বিশেষ সম্পর্ক আছে। তো আমরা অবশ্যই এমপ্লয়মেন্টটাকে জোর দিচ্ছি আইসিটি ডিভিশন থেকে, কারণ এখানে আমাদের জাতীয় প্রবৃদ্ধির একটা ইতিবাচক একটা ভূমিকা আছে, আমাদের দারিদ্র্য হ্রাস হওয়ার একটা ভূমিকা আছে। যত বেশি আমাদের মানে দেশের ভেতরেই সম্পদ যত বেশি হবে, ততই আমাদের জন্য ইতিবাচক একটা ভূমিকা নিয়ে আসবে। তো আমি মনে করি এখানে তেমন কোনো নাই, তবে আইসিটির সিপিটিউ মহাপরিচালক মহোদয় আছেন এখানে, উনি আরো ভালো বলতে পারবেন। আপনারা যেটা বলছিলেন যে একটা বিষয় যে আন্তর্জাতিক টেন্ডারে অংশগ্রহণকারী যারা আছেন তাদেরকে আমরা কিছুদিনের জন্য বাইরে রাখতে পারি কিনা। আমি একটু অন্যভাবে বলবো যে যারা দেশীয় সংস্থা আছেন তাদেরকে আমরা কিভাবে অন্তর্ভুক্ত করতে পারি, যে একটা সময়ের একটা যে এতদিন পর্যন্ত আমরা তাদেরকে কিভাবে ডেভেলপ করতে পারি, তাদেরকে অংশগ্রহণে আমরা তাদেরকে সুবিধাগুলো দিতে পারি একটা সময় ধরে দিয়ে। এবং সেই সময়ে আমি আশা করি যে তারা যেহেতু ভালোই করবেন, আমরা তখন ওই টাইম বারটা হয়তো তুলে দিতে পারি। এটাই আমার কাছে মনে হচ্ছে যে এটাই আমার বলা। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। একটা কনফিউশন আমি শুধু দূর করতে চাই। আমরা কিন্তু ইন্ডাস্ট্রির পক্ষ থেকে কখনোই বিদেশি কোম্পানিকে কাজ দেওয়া যাবে না এটা কিন্তু কখনোই আমরা বলিনি। আমরা সবসময় বলে আসছি যে যেই কাজগুলো, যেই প্রকল্পগুলো বাস্তবায়ন করার মতো সক্ষমতা দেশি কোম্পানিগুলো রয়েছে সেখানে দেশি কোম্পানিকে অগ্রাধিকার দিতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যেগুলোতে নেই আমাদের সক্ষমতা সেগুলোতে আমরা অবশ্যই বিদেশিদের কাছ থেকে সাহায্য নিব, তাদেরকে আমরা কাজ দেব, কিন্তু সেখানে আমাদের লোকাল ভ্যালু এডিশনটা আমরা এনশিওর করতে চাচ্ছি, সো দ্যাট সেই টেকনোলজি ট্রান্সফার এবং নলেজ ট্রান্সফারটা যাতে আমাদের হয়ে যায়। তাহলে যেটা আমরা দেখেছি, ইন্ডিয়াতে দেখেছি, আমরা মায়ানমারে দেখেছি, আমরা ভিয়েতনামে দেখেছি, তারা কিন্তু সবসময় এই নলেজ ট্রান্সফারের দিকে মানে মনোযোগী হয়েছে এবং সে কারণে কিন্তু তাদের এখনকার কোম্পানিগুলো কিন্তু অনেক বড় জায়ান্টে পরিণত হয়েছে, বিকজ তাদের অনেক বড় বড় প্রজেক্ট করার অভিজ্ঞতা হয়ে গেছে। আমাদের সাথে সিপিটিউ ডিজি মহোদয় রয়েছেন, মোহাম্মদ সোহেলুর রহমান চৌধুরী। ডিজি মহোদয়, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে বর্তমানে যে আমাদের পিপিআর বা আরএফপির যে টেমপ্লেট রয়েছে সেখানে দেশীয় প্রতিষ্ঠানসমূহকে সম্পৃক্ত করার ক্ষেত্রে কি কোনো বাধা রয়েছে, প্রতিবন্ধকতা রয়েছে? আর যদি না থাকে, কিভাবে সরকারি প্রতিষ্ঠান তা ব্যবহার করে মানে করতে পারে সে বিষয়ে আপনার মতামত জানতে চাই, এবং যদি কোনো প্রতিবন্ধকতা থেকে থাকে সেটাকে কিভাবে দূর করা যায়? জনাব সোহেলুর রহমান। ধন্যবাদ। আমি আসলে আইনের অবস্থান থেকে কথাগুলো বলবো। আমাদের আলোচনাটা একটু ভালো হতো যদি আমরা এটাকে গুছিয়ে নেই একটু, যে আমরা আইটি গুডস আছে এবং আইটি সার্ভিস আছে। তো আইটি গুডস প্রকিউরমেন্টের পদ্ধতিটা আলাদা এবং আইটি সার্ভিস যদি হয় তার পদ্ধতিটা আলাদা। তো যেটাই আমরা আসলে এখানে মানে অনেকটা সার্ভিস বা সলিউশন নিয়ে আমরা আসলে কথা বলছি আজকে। আর আরেকটি বিষয় ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পার্টিসিপেশনের বিষয় আছে, সেটি একটি বিষয়। আরেকটি বিষয় আছে, আমি মনে করি যে এই অর্থায়নটা কার, বাংলাদেশ সরকারের অর্থায়ন নাকি আমাদের ডেভেলপমেন্ট পার্টনারের অর্থায়ন। তো এই বিষয়গুলো মাথায় রেখে আমি কথা বলছি। যেমন আমাদের যদি বাংলাদেশ সরকারের অর্থায়নে আমরা প্রকিউরমেন্ট করি, সেটা আইটি সার্ভিসই হোক আর আইটি গুডস হোক, আমাদের আইনে সুস্পষ্টভাবে বলা আছে যে ন্যাশনাল টেন্ডারিংটা অগ্রে বিবেচিত হবে। অর্থাৎ আমাদের টেন্ডারের টাইপ যখন আমরা নির্ধারণ করব তখন আমাদেরকে আগে দেখতে হবে যে আমাদের স্থানীয় বাজারের যদি সক্ষমতা থাকে, তারা যদি
ক্যাপেবল হয় এই সার্ভিস বা গুডস প্রদান করার জন্য, তাহলে আমরা ন্যাশনাল বিডিং এ যাব। আর ন্যাশনাল বিডিং হলে তো অবশ্যই আমাদের দেশীয় যারা আছেন প্রতিষ্ঠান তারা অংশগ্রহণ করবেন। দ্বিতীয় হচ্ছে যৌথ উদ্যোগের কথা বলা হয়েছে। আসলে আমাদের আইনেও যৌথ উদ্যোগের বিষয়টি রাখা হয়েছে, কারণ ইন্টারন্যাশনাল টেন্ডারও যদি হয় সেখানে যৌথ উদ্যোগ করা যাবে। ইভেন ন্যাশনাল টেন্ডারেও কিন্তু আপনারা 2-3টা প্রতিষ্ঠান মিলে যৌথ উদ্যোগে অংশগ্রহণ করতে পারেন, কারণ আইটির বিভিন্ন এরিয়াতে এক্সপার্টিস দরকার হয়। সুতরাং এই এক্সপার্টিস গুলো সম্মিলন করার জন্য হয়তো কোনো প্রতিষ্ঠানের হার্ডওয়্যার এক্সপার্টিস আছে, কারো হয়তো সফটওয়্যার এক্সপার্টিস আছে, কারো নেটওয়ার্কিং এর আছে, এগুলো সমন্বয় করে যৌথ উদ্যোগে অংশগ্রহণ করা যেতে পারে এবং এটা আমাদের আইনের মধ্যে বিধান আছে। আরেকটি আমাদের বৈষম্যহীনতার কথা বলা হয়েছে। আসলে এটি ঠিক যে আমাদের আইনে সুস্পষ্টভাবে বলা আছে যে জাতীয়তা বা বর্ণ এগুলোর ভিত্তিতে কোনোভাবেই কোনো টেন্ডারারকে বৈষম্যমূলক আচরণ করা যাবে না। তো আমি মনে করি যে ন্যাশনাল টেন্ডারিং এর ক্ষেত্রে আমাদের আইনের যে প্রভিশন গুলো আছে এগুলো যথেষ্ট আছে মোটামুটি। এখন এগুলো প্রয়োগের ক্ষেত্রে হয়তো আমরা আরেকটু চিন্তা ভাবনা করে কিভাবে আমরা আমাদের টেন্ডারারদেরকে প্রকিউরমেন্টের অবজেক্টিভ গুলো ডেফিনেটলি আমাদের মাথায় রাখতে হবে, কারণ প্রকিউরমেন্ট করার মূল অবজেক্টিভ আমাদের যে ইকোনমি, এফিসিয়েন্সি, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, রিস্ক, এগুলো মাথায় রেখে আমরা কিভাবে আপনার দেশীয় প্রতিষ্ঠানগুলোকে সুবিধা দিতে পারে, এইটা হয়তো একটা বিবেচ্য বিষয় হতে পারে আমাদের। আন্তর্জাতিক প্রকিউরমেন্টের ক্ষেত্রে যেটি হয় সেটি আমরা যখন ডেভেলপমেন্ট পার্টনারদের সাথে আলোচনাটা শুরু করি, আমি মনে করি যে ওই জায়গাটা থেকেই এটাকে অ্যাড্রেস করতে হবে, কারণ ডিপিপি প্রণয়ন হয়ে পরিকল্পনা কমিশনে আসলে সেই স্টেজে কিন্তু এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আমরা যদি যখনই আলোচনাটা শুরু হয় এবং আমরা যদি তাদেরকে বুঝাতে সক্ষম হই যে না এই কাজটার জন্য আমাদের যথেষ্ট যোগ্যতা আছে, আমাদের দেশীয় প্রতিষ্ঠান আছে, সুতরাং এটা আমরা ইন্টারন্যাশনাল টেন্ডারিং না করেও ন্যাশনাল টেন্ডারিং আমরা করতে চাই, এবং এটি আমার বিশ্বাস যে আমরা যদি তাদেরকে বুঝাতে সক্ষম হই তারা গ্রহণ করবে। আমার এক্সপেরিয়েন্স থেকে আমি বলতে পারি আর কি। ইন্টারন্যাশনাল টেন্ডার নিয়ে আরো কয়েকটা বিষয় আছে, সেখানে যেমন দেশীয় আমাদের প্রতিষ্ঠানগুলো কিন্তু ইন্টারন্যাশনাল টেন্ডারে অংশগ্রহণ করতে পারে। সেটি একটা হতে পারে জয়েন্ট ভেঞ্চারে যদি আপনারা অংশগ্রহণ করেন, সেটার একটা সুযোগ আছে। যেমন আমাদের এই সিপিটিউতেই যারা কাজ করছে, আমাদের দেশীয় 2টি প্রতিষ্ঠান কাজ করছে ইন্টারন্যাশনাল কনসালটেন্টের সাথে। আরেকটি হতে পারে আপনারা সাব কনসালটেন্ট হিসেবেও আসতে পারেন। তো যেভাবেই হোক আমাদের আইনের মধ্যে বা ইভেন আন্তর্জাতিক আইনেও এই বিধানটা রয়ে গেছে, আমরা যে কোনো ডেভেলপমেন্ট পার্টনারের ফান্ডে কাজ করি না কেন তাদের ডকুমেন্টেও এই যৌথ উদ্যোগ এবং সাব কন্ট্রাক্টিং এর প্রভিশন আছে, এটা আমরা সুযোগটা দিতে পারি। এছাড়াও ইন্টারন্যাশনাল প্রকিউরমেন্টে আমাদের ডকুমেন্টের মধ্যে কতগুলো বিধান আছে, যেমন আমরা যখন ডেভেলপমেন্ট পার্টনারের ফান্ডে কাজ করি তখন আমরা সাধারণত তাদের ডকুমেন্টটা ইউজ করি। এটা ডিপেন্ড করবে আসলে থ্রেশহোল্ডের উপর। একটা সার্টেন থ্রেশহোল্ড পর্যন্ত তারা অ্যালাউ করে ন্যাশনাল নিয়ম কানুনের জন্য, আর একটা সার্টেন থ্রেশহোল্ড ক্রস করে গেলে সেখানে ইন্টারন্যাশনাল ডকুমেন্ট আমরা ইউজ করি। সেই ইন্টারন্যাশনাল ডকুমেন্টেও কিন্তু আমাদের একটা নাম্বার থাকে, যে নাম্বারের উপর ভিত্তি করে আমরা বিশেষ করে টেকনিক্যাল ইভ্যালুয়েশনটা যখন করি আমরা, তখন কিন্তু ন্যাশনাল পার্টিসিপেশনের জন্য আমরা একটা নাম্বার রাখি, এটা আছে। এটাও একটা সুযোগ আছে আমাদের দেশীয়দের অন্তর্ভুক্ত করার জন্য, কারণ ইন্টারন্যাশনাল পার্টনার যত বেশি ন্যাশনাল পার্টিসিপেশন দিবে তত তার ওই জায়গাটা নাম্বারটা বেশি পাবে। আরেকটি ন্যাশনাল নলেজ ট্রান্সফারের বিষয়টা এসছে, আসলে এটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের যদি আপনারা জয়েন্ট ভেঞ্চার বা সাব কনসালটেন্সিতে আসেন বা ইভেন কি এক্সপার্ট গুলোর মধ্যে যদি আমরা দেশীয় এক্সপার্টদের মধ্য থেকে আমরা দিতে পারি, তাহলে নলেজ ট্রান্সফারটা সহজ হবে আমাদের জন্য।
তো এই বিষয়গুলো আমাদের আইনের মধ্যে আছে। প্রকিউরমেন্টে কিভাবে আমরা দেশীয় প্রতিষ্ঠানকে অংশগ্রহণে করতে পারি। এখন প্রশ্নটা এসছে যে যেমন আমরা যখন এক্সপেরিয়েন্স ক্রাইটেরিয়া গুলো ঠিক করি, এগুলো তো প্রত্যেকটা প্রকিউরিং এন্টিটি ঠিক করে, তাহলে ওনারা যদি ক্রাইটেরিয়া গুলো খুবই স্ট্রিনজেন্ট না দেয় তাহলে আমার মনে হয় যে এই সুযোগটা বৃদ্ধি পাবে আর কি। যে আর আরেকটি বিষয় আমাদের এসছে যে এএমসির বিষয়টা, আমি মনে করি এটা আমার সাথে আরো বেশ কয়েকটি প্রতিষ্ঠান যোগাযোগ করেছেন। এএমসির বিষয়টা যে সমস্যাটা হয় সেটা হলো আমাদের এই প্রকিউরমেন্ট গুলো মেইনলি হয় দেখবেন আপনারা আমাদের প্রজেক্টের অধীনে, ফলে প্রজেক্টের একটা নির্দিষ্ট মেয়াদ থাকে 5 বছর বা এক্সটেনশন করে আরো 2 বছর। আমরা যেটা ভুল করি প্রকিউরিং এন্টিটি গুলো, সেটা হচ্ছে যে আমরা সিস্টেমটা ডেভেলপ করি ওই প্রজেক্ট পিরিয়ডের মধ্যে, কিন্তু প্রজেক্টের পরে যে এই সিস্টেমটা রান করাতে হবে এইটার জন্য তো প্রজেক্টের প্রভিশন রাখা সম্ভব না। কিন্তু আমরা যদি আমাদের রেভিনিউ বাজেটের মধ্যে অ্যানুয়ালি এইটার জন্য একটা প্রভিশন রাখি, আমরা যখন বাজেট প্রিপেয়ার করি, তাহলে আমার মনে হয় যে আমরা এএমসির এই প্রবলেমটা সলভ করতে পারবো। যেমন আমাদের সিপিটিউতে আমরা যে সিস্টেম ডেভেলপ করছি সেখানে আমরা হয়তো সিস্টেম ডেভেলপ করতে 2 বছর লাগবে আর প্রজেক্ট পিরিয়ড 5 বছর, তাহলে আমরা আরো 3 বছর কিন্তু এএমসি নিচ্ছি। এবং এই এএমসি নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এর মধ্যে আমাদের যে লোকাল যারা সাব কনসালটেন্ট অথবা জয়েন্ট ভেঞ্চার পার্টনার আছে তাদের ক্যাপাসিটি ডেভেলপ করা, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে সিপিটিউর যে টেকনিক্যাল টিম আছে তাদের ক্যাপাসিটি ডেভেলপ করা। সো এএমসির জন্য আমরা এখন বিভিন্ন জায়গায় যেটা অ্যাডভোকেসি করছি, বিভিন্ন প্রকিউরিং এন্টিটি গুলোকে আমরা অ্যাডভাইস দিচ্ছি যে আপনারা অনুগ্রহ করে প্রজেক্ট পিরিয়ডে সিস্টেমটা ডেভেলপ করে এটা বন্ধ করে দিলে তো আর এটা থেকে আমরা কোনো আউটপুট পাবো না বা এটা থেকে আমরা আর কোনো সার্ভিস পাবো না। তাহলে এই সিস্টেমটা তো রান করাতে হবে আমাদের আগামী 5 বছর 7 বছর যে পিরিয়ড লাইফ থাকে। তো সেই কারণে আমরা বলছি যে এএমসি করার জন্য আপনারা রেভিনিউ বাজেটে আমাদের অর্থের প্রভিশন রাখেন, তাহলে কিন্তু আমরা ইজিলি এএমসি করতে পারবো। তো ধন্যবাদ, আমি এখানে থামতে চাই, এর পরেও যদি আরো কোনো প্রশ্ন আসে আমরা উত্তর দেব। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ সোহেল ভাই, আপনি এএমসির কথাটা তুলেছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং একই সাথে এই সমস্যা সমাধানের জন্য আমরা ইন্ডাস্ট্রি থেকে বারবারই ম্যানেজ সার্ভিসেসের কথা বলে এসেছি, যেটা আসলে একটা জাস্ট একটা রিকারিং একটা এক্সপেন্স সরকারের জন্য, কোনো ওয়ান টাইম এক্সপেন্ডিচার না। সো এনিওয়ে এই বিষয় নিয়ে আমরা হয়তো অন্য কোনো সময় আলোচনা করব। আজকের বিষয়টি আমরা আবারও যেটা বলছিলাম যে আমাদের লোকাল কোম্পানির ভ্যালু অ্যাডিশন ইন গভর্নমেন্ট প্রজেক্টস, যেখানে আমরা বিদেশি কোম্পানিদের সাহায্যে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি সেই প্রজেক্টগুলো। সো আমরা সবার কাছ থেকেই শুনেছি, আমরা মাননীয় মন্ত্রী মহোদয় মন দিয়ে আমাদের সবার কথা শুনেছেন, আপনাদের সবার পরামর্শ শুনেছেন। আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে একটু পরেই যাচ্ছি, তার আগে আমি জাস্ট কয়েক মিনিট সময় নিতে চাই। আমাদের এখানে যারা বক্তা আছেন তাদের মধ্যে থেকে কেউ কি কিছু বলতে চান, কোনো মন্তব্য করতে চান? জাস্ট 1 মিনিট হয়তো করে যদি করতে চান তাহলে 1 মিনিট হয়তো সময় দেওয়া যেতে পারে। ভাই আমি বলবো কিছু? জি, আধা মিনিট নিব। জি 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 শিওর, বলেন। আমার জিনিসটা হলো বিদেশি কোম্পানি অবশ্যই আসবে, বিদেশি কোম্পানি আসবে না সেটা বলতে চাচ্ছি না, কিন্তু বিদেশি কোম্পানি যদি আসে তাকে আসতে হবে উইথ সাম ভ্যালু এডিশন। সে শুধুমাত্র ব্রোকারি করে টাকা নিয়ে যাবে, তার সরকার আমাকে কিছু টাকা দেয় বা তার 2টা দেশে কাজ করার অভিজ্ঞতা আছে সেই জন্য, সেটা হওয়া উচিত না। এটাই হলো আমার বক্তব্য। থ্যাংক ইউ আমাকে। জি থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আর যদি আর কারো বক্তব্য না থাকে আমি এখন মাননীয় মন্ত্রী মহোদয়, আমাদের মাননীয় পরিকল্পনা মহোদয়, আজকের ওয়েবিনারের আমাদের প্রধান অতিথি, তার কাছ থেকে শুনতে চাচ্ছি। মাননীয় মন্ত্রী, আপনি আপনার সবার কথা শুনেছেন, কিনোট প্রেজেন্টেশনটা আমরা আপনার কাছে পাঠিয়ে দেব আপনার নলেজের জন্য, যেটা আপনি পরে হয়তো দেখতে পারবেন। আপনি শুনলেন যে আমরা ইন্ডাস্ট্রি থেকে যেটা বলতে চাচ্ছি যে আমরা আপনাদের সরকারের কাছ থেকে একটা পৃষ্ঠপোষকতা চাই, আমরা একটা ব্যাকিং চাই, যেটা একটু আগে তরিত ভাইও বললেন যে একটা কিক স্টার্ট দরকার।
সোহেল ভাই এই কথাটা বললেন যে একটা কিক স্টার্ট দরকার, সেই কিক স্টার্টটা আসলে সরকারের কাছ থেকে আসতে হবে এবং সেটা দিয়ে একবার ইঞ্জিনটা চালু করে দিলে আমাদের লোকাল কোম্পানিগুলো কিন্তু এনাবেলড হয়ে যাবে, তারা এক্সপিরিয়েন্সড হয়ে যাবে এবং পরবর্তীতে তারা সব ধরনের সলিউশন দিতে পারবে এবং শুধু দেশে না বিদেশে গিয়েও তারা কিন্তু সলিউশনগুলো দিতে পারবে। এই বিষয়ে আপনার কাছ থেকে আমরা সহযোগিতা চাচ্ছি, আপনার এবং দিক নির্দেশনা চাচ্ছি। আপনি আপনার বক্তব্য আমরা খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি আপনার বক্তব্যের জন্য। ধন্যবাদ। আমি বোধহয় আমাদের সচিব আইএমইডি প্রদীপ চক্রবর্তীকে দেখলাম এখানে কোথাও। উনি আমরা এক্সপেক্ট করছিলাম ওনাকে, উনি বোধহয় জয়েন করেননি, ওনার আমাদের সাথে কনফার্ম করেছিলেন। ও একটু আগে ছবি দেখেছিলাম এখানে আমার স্ক্রিনে, তাকে ছবি দেখলাম এখানে। উনি জয়েন করেছিলেন, আচ্ছা চলে গেছেন এখন, ওকে ঠিক আছে, ধন্যবাদ, নো প্রবলেম। আচ্ছা, সকলকে আমার শ্রদ্ধা শুভেচ্ছা। আমি একটা ইয়েতে অসুবিধা, কারণ শুরুর দিকে ছিলাম না, এমনিতে তো বিষয়টা আমার খুব একটা আই এম নট ফ্যামিলিয়ার, আমি স্বস্তিদায়ক নয় আমার জন্য, আমি স্বীকার করছি, যেহেতু আমাকে ব্যাখ্যা করতে হবে না, অন্যান্য বিষয় হলে যেভাবে সহজ ফিল করতে হবে এখানে করছি না। আর তাছাড়া লেট যেহেতু মাঠে ঢুকেছি, অনেকগুলা বিষয় মিস করে গেছি প্রথম থেকে, ওই জন্য আপনারা আমি অন্য একটা কাজে একটু বাধা পড়েছিলাম, সরি। যাই হোক, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা আমাকে কথা বলার সুযোগ দিলেন এই গুরুত্বপূর্ণ বিষয়ে, লেটেস্ট বিষয় ইন দ্য মার্কেট এবং নিত্য গ্রোয়িং বলে আমার ধারণা। এবং আপনারা কিছু চমৎকার, বিশেষ করে মামুন রশিদ এবং যারা আগে তরিদ সাহেব কাদের কথা যেগুলো শুনলাম, আই পিকড আপ হিয়ার এন্ড দেয়ার কিছুটা জিনিস, যেটা মূল যে আপনার ড্রাইভ, সেটা হচ্ছে যে আপনারা চাচ্ছেন যে এই গ্রোয়িং নতুন ফিল্ডের জন্য আমরা আমাদের যে বেসিসের মাধ্যমে বা অন্যান্য ভাবে যে এন্টিটিস গুলা এসছে মাঠে, তারা যাতে ন্যায়সঙ্গত ভাবে তারা সান অফ দ্য সয়েল হিসাবে অথবা কোয়ালিটি সেন্সও তারা উঠতে পারে, এবং সেজন্য আমাদের মরাল দায়িত্ব মনে করি এটা সরকারে যারা আছে, আমাদের আইনি দায়িত্ব বটে এদেরকে পরিপালন করা এবং তাদের জন্য সুযোগ সৃষ্টি করা। তবে যেখানে যেটা প্রধান যে কথাটা পাই শুনি যে আমরা এনারা অনেক ক্যাপাসিটির শর্টেজ আছে, সুতরাং অনেকে বলেন যে আমরা তো দিতে চাই কিন্তু এত পারবে না, পরে আমার সবই যাবে, এই ধরনের মন্তব্য মাঝে মাঝে আমরা শুনি। আমরা যেহেতু পলিটিক্যাল মানুষ, আমরা পলিটিক্যাল জিনিসটাকে দেখি এবং পুশ করার চেষ্টা করেছি এখানে সেখানে মাঝে মাঝে, কিন্তু ওই বাধাটা আসে। এর কতটা সঠিক সেই সম্বন্ধে আমি ঠিক বলতে পারছি না। তো মোটামুটি একটা ধারণা আমাদের, যে আমাদের উইকনেস সম্বন্ধে আমাদের একটা হীনমন্যতা তো আছেই, কালচারাল ব্যাপারটা একজন বলছিলেন বারবার, এইটার উপর ভিত্তি করে কিন্তু অনেকে সুযোগ সুবিধা নিচ্ছে। আমার এনবিআর এর অভিজ্ঞতা, আমি কিছুদিন অর্থ মন্ত্রণালয় ছিলাম কিছুদিন আগে, আমি নাম নিতে চাই না, আপনারা জানেন এনবিআর এর একটা বড় কাজ হচ্ছিল, সেটা কোথায় কিভাবে যে গেল এগুলোর সম্বন্ধে অনেক প্রশ্ন আছে। স্টার্ক এক্সাম্পল, এটা কেস স্টাডি করা উচিত। তো যাই হোক, আপনাদের যে বিষয়টা আপনারা বলছেন যে আপনারা চাচ্ছেন অন্য কিছু চাচ্ছেন না, আপনারা চাচ্ছেন যে ইউ আর গ্রোয়িং অ্যান্ড ইউ আর লার্নিং, এবং আপনাদের ক্যাপাসিটি পরিমাপযোগ্য ওই লেভেলে না হলেও আপনাদের রেসপেক্টেবল ক্যাপাসিটি আছে, এবং যদি আপনারা সুরক্ষা পান এবং সরকারের সাপোর্ট পান, তাহলে এখানে সম্ভাবনা আছে এইটাকে সামনে এগিয়ে যাওয়া। মামুন রশিদ যদিও বড় একটা বিদেশি কোম্পানি পিডব্লিউসিতে কাজ করেন, তিনিও দেশি মানুষ হিসেবে খুব স্ট্রং বক্তব্য রেখেছেন এবং আমি তার সঙ্গে একমত। আমাদের তো এটা অবশ্যই, আমাদের এটা আমি মনে করি সরকার এবং সরকার প্রধান যার নেতৃত্বে আমরা কাজ করি, প্রতিটি ক্ষেত্রে তিনি চান যে আমাদের কিন্তু সেলফ রিলায়েন্ট হতে হয়। আমরা যদি নিজের পায়ে দাঁড়াই তাহলে এখানে কেন হবো না, একই কথাই তো বলতে পারি। আর তাদের এই বিষয়টার প্রতি সরকার এত বেশি প্রথম থেকে কমিটেড, এই বিষয়টা যেখানে আপনারা কাজ করছেন, সুতরাং সরকারের পক্ষ থেকে তো আমি কোনো শর্টেজ দেখছি না, বা সেটা বক্তব্য নয়, এটাকে বাস্তবিকভাবে কিভাবে করা যায় আপনারা আইডিয়া নিয়ে আসেন, আপনারা বক্তব্য নিয়ে আসেন। আর যেটা আমাদের জন্য এখানে আমরা সিপিটিউ এর সুহেল আছেন, আমাদের দায়িত্ব হবে আপনাদের সঙ্গে যোগাযোগ রাখা, কথা বলা, আপনাদের ভাষাটা বুঝতে হবে আমাদেরকে। যদি না বুঝি, যারা বুঝে তাদেরকে এখানে আমাদের আইসিটি মিনিস্ট্রি অতিরিক্ত সচিব আছেন, তারা তো আমাদের চেয়ে এই সম্বন্ধে আরো বেশি টেকনিক্যাল জানার কথা। মূল বার্তা যেটা আমি বলতে চাই এখানে, যে আমাদেরকে আপনারা যাতে আমাদের কাছে অ্যাক্সেসটা পেতে পারেন, এখানে একটা বাধা কিন্তু আমি দেখেছি।
এই অ্যাক্সেসটাকে ওপেন করে দেওয়া, ইজি করে দেওয়া, এবং আপনাদের বিষয় আশয়গুলোকে নিয়ে কথাবার্তা বলে আপনাদের জন্য আমাদের উইদিন আমাদের আবার কিছু হয়তো বাধা থাকতে পারে আইনি অনুযায়ী, WTO এর মধ্যে আসবে কিনা জানি না, এইসব টেকনিক্যাল ব্যাপার, বাট ওর মধ্যেও থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসাবে এবং নিউলি ডেভেলপিং ইকোনমি হিসাবে আমাদের কিছু সুযোগ আছে। সেটা সুযোগ হাতে নিয়ে আপনাদেরকে লোকাল পার্টিসিপেশনের করে দেওয়া, এবং বিশেষ করে তো অলরেডি আমাকে সোহেল বললেন যে যদি সরকারি অর্থায়নে হয় তাহলে আমাদের সুযোগ সুবিধা আছে। বিদেশি হলে সেটাকে কিভাবে ম্যানিপুলেট না, কিভাবে অর্গানাইজ করা যায়, জয়েন্ট ভেঞ্চার হোক বা ইত্যাদির মাধ্যমে। তো এইসব ট্রিক্স অফ দ্য ট্রেড, যেগুলা বৈধ ট্রিক্স অফ দ্য ট্রেড, এগুলো আপনারা ভালো জানেন। আমাদের সরকারের যারা এখানে সিনিয়র সহকর্মীরা আছেন তারা এটা আশা করি বুঝে। আমি যে কথাটা বারবার বলতে চাই আমি হিসেবে, যে আমাদের উই মাস্ট বি টাচ উইথ ইচ আদার। এখানে একটা অদৃশ্য ওয়াল থাকে, আপনারা কেমন যেন শাই ফিল করেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে বা এটা বাস্তব কথা বলছি, কিন্তু আমি চাকরি সারা জীবন করেছি, আবার যে লোয়ার লেভেল আমলা মানে মাইসেলফ, এটা শেষ হয়ে যাওয়া উচিত। ভাঙছে, আমি দেখছি ভাঙছে, বাট আরো ভাঙা উচিত। এবং বিশেষ করে এই ক্ষেত্রে তো আমি কোনো কারণ বুঝি না কেন। এই কদিন আগেও আলমাস, আপনি জানেন একটা বিষয় নিয়ে আমরা আমাদের সচিব সাহেবের সঙ্গে একটা সভাও করেছি আমাদের মানে ঘরে, জানি না সেটা পরবর্তী পর্যায়ে এটা সাফল্যে গড়িয়েছে কিনা, বাট লেট আস কিপ ট্রাইং। তো এই হলো মোটামুটি এটার কথা। আমি নিজে প্রথমেই বলছিলাম যে বিষয়টা সম্বন্ধে আমি মোটেও নট ভেরি কমফোর্টেবল, and I don't regret because I don't think I'll be able to eat the fruit of this plant. এটা ঠিক বাস্তব অর্থেই বলছি, because time is running out for me, either by COVID or otherwise, I don't know. সুতরাং I'm not disheartened about it. I'm very happy we have here our officers, এবং আরো অফিসাররা আসবে, এবং আপনারা তো much younger than me. So together I want to make a commitment to you on behalf of my chief of the government, Prime Minister, that yes, we are open and we want to be with you. Please don't feel shy. Show us the potholes যেখানে আপনাদের পা ভুলে ঢুকে যেতে পারে। I assure you, মনে হয় আমার সরকার প্রধান তো অবশ্যই, এবং আমরাও আপনাদেরকে সহায়তা সার্বিকভাবে দেওয়ার চেষ্টা করব। আমি এর চেয়ে বেশি বলার বোধ আমার ঠিক হবে না, উল্টোপাল্টা কিছু হয়তো বলে ফেলবো, যে আমি লজ্জা পাবো, সেটা বলতে চাই না। I want to assure you that we are your friends, we want to go with you, and it's a better alternative কি হতে পারে আমার কোনো আমাদের সামনে কোনো বিকল্পই তো নেই আপনারা ছাড়া, এবং এই ক্ষেত্রে অন্য যারা আছেন। সুতরাং প্লিজ রেস্ট অ্যাসিওরড দ্যাট উই আর উইথ ইউ। থ্যাংক ইউ সুযোগ দেওয়ার জন্য। জয় বাংলা। মাননীয় মন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আপনি কমিটমেন্ট যেটা দিয়েছেন আমাদের পাশে থাকার জন্য। অবশ্যই গভর্নমেন্ট ফান্ডে যে প্রজেক্টগুলো হচ্ছে বা হবে, সেখানে তো আমাদের বাংলাদেশি নাগরিক হিসাবে একটা দাবি বলতে পারেন, যে আমাদের দাবি যে এখানে এই কাজগুলো আমরা করব যেখানে আমরা সক্ষম। কিন্তু একই সাথে যেই বিষয়টা নিয়ে আমরা আপনার সাথেও আলোচনা করেছি, ইআরডির সচিব মহোদয়ের সাথে আলোচনা করেছি, ওনার আজকে থাকার কথা ছিল, আসতে পারেননি আরেকটি প্রোগ্রামের কারণে, যে যখন আমরা বিদেশিদের সাথে চুক্তি করব, বিদেশি দাতা সংস্থার সাথে যখন চুক্তি করব, সেই চুক্তিতে কিভাবে এটা এনশিওর করা যায় বা নেগোশিয়েট করে কিভাবে এটা এনশিওর করা যায় যে ইমপ্লিমেন্টেশনে বিদেশি কোম্পানি আসতে পারে, কিন্তু সেখানে একটা মিনিমাম ভ্যালু অ্যাডিশন থাকতেই হবে। আমরা প্রপোজ করেছি মিনিমাম 60% ভ্যালু অ্যাডিশন, লোকাল ভ্যালু অ্যাডিশন। এই ধরনের একটা যদি আমরা দাতা সংস্থার সাথে যে চুক্তিগুলো করা হয় সেখানে আগে থেকেই আমরা যদি সেই চুক্তির মধ্যে এটা লিখে রাখতে পারি, তাহলে হয়তো এই ধরনের সমস্যা হয়তো হবে না, যেটা বিদেশি ফান্ডেও করা হচ্ছে। সো আমরা আজকে অনেক বিজ্ঞজনের কথা শুনেছি, মতামত শুনেছি। মাননীয় মন্ত্রী মহোদয় আমাদেরকে আবারও আশা দিয়েছেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের ডিজিটাল ওয়ার্ল্ড 2020 যেটা চলছে, সেখানে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে আপনারা আসুন, আপনারা দেখুন। এটা সম্পূর্ণ ভার্চুয়াল প্ল্যাটফর্মে হচ্ছে। আপনারা আমাদের যে গুগল প্লে স্টোর আছে, অ্যাপ স্টোর আছে, সেখান থেকে ডিজিটাল ওয়ার্ল্ড 2020 অ্যাপটি ডাউনলোড করুন, এবং সেই ডাউনলোড করার পরে আপনারা দেখবেন যে আমাদের সরকারের গত 1 দশকের সাফল্য এবং অর্জনগুলো, এছাড়াও আপনারা দেখবেন যে লোকাল কোম্পানির বিভিন্ন যে সক্ষমতার গল্পগুলো, সফলতার গল্পগুলো। তাহলে আমার মনে হয় আপনাদের সেই কনফিডেন্স, সেই আস্থার লেভেলটা আরও অনেক বেড়ে যাবে, এবং আপনারা
দেখবেন যে সামনে ভবিষ্যতে আরও নতুন কি আসতে যাচ্ছে, আমাদের সরকার আরও নতুন কি নিয়ে আসছে। আমি আমাদের এই মুজিব বর্ষে আমাদের জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতি অগাধ শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং একই সাথে আমাদের নেত্রী, জননেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তিনি আমাদেরকে একটি ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন এবং তারই উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় আমাদেরকে সেদিকে নিয়ে যাচ্ছেন আর্কিটেক্ট হিসাবে। আমি তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আজকের এই ওয়েবিনার এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।